আসসালামু আলাইকুম। টাচ অফ সিলেট থেকে আমি জালাল জয় এই মুহূর্তের লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের লাইভটুকু দেখবেন বা লাইভটুকু শেষ হয়ে গেলে অন্য সময় দেখবেন, আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে চতুর্থ তলায় সেমিনার কক্ষে এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে মৌলানা ভাসানী ও সিলেটের গণভোট শীর্ষক একটা সেমিনার। এই সেমিনারে সিলেটের বিশিষ্ট জনদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আমরা এই আয়োজনের সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন মোহাম্মদ মাসুদ খান, সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত টেকনিক্যাল কলেজের তৎকালীন প্রিন্সিপাল। তারপর মূল প্রবন্ধ পাঠ করবেন জিবলুর রহমান। তারপর প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সৌমিত্র দস্তিদার, তথ্যচিত্র নির্মাতা ও লেখক। আমরা পুরো আয়োজনটুকু দেখানোর চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন। সম্মানিত সুধী, আমরা মূল অনুষ্ঠানে যাওয়ার আগে আজকে মৌলানা ভাসানী ও সিলেটের গণভোট শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন জনাব জিবলুর রহমান। কিন্তু তার আগে আমাদের স্বাগত বক্তব্য উপস্থাপন করবেন মৌলানা ভাসানী ফাউন্ডেশন সিলেটের সভাপতি এবং বাংলাদেশের বিশিষ্ট সাবেক আইনজীবী জনাব এমাদুল্লাহ শহীদুল ইসলাম সাহেব। আমি জনাব এমাদুল্লাহ শহীদুল ইসলাম সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আমরা আজকে সিলেটের দেশি প্রজা সন্ধ্যায় আপনাদের সকলকে আমাদের এই সেমিনারে স্বাগত জানাচ্ছি। অত্যন্ত গৌরব পরিবেশে আমরা আজকের এই সেমিনারে তৎকালীন সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত টেকনিক্যাল কলেজ প্রধান অতিথি হিসাবে এই সেমিনারে কলকাতার বিশিষ্ট লেখক, তথ্যচিত্র নির্মাতা এবং মৌলানা ভাসানী গবেষক সৌমিত্র দস্তিদার। এই তিনটি পরিচয়ের বাইরেও সৌমিত্র দস্তিদারের অনেক পরিচয়, যেটা শুধুমাত্র কলকাতা নয়, কলকাতা থেকে একদম আমাদের সিলেটের সীমান্তবর্তী পরিবহন পর্যন্ত বিস্তৃত, আর ওইদিকে দেশের বাইরে আমেরিকা পর্যন্ত বিস্তৃত, ইউরোপ আমেরিকা বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেড়ান। এবং বিশেষ করে ভারতে এই যে সাম্প্রদায়িক ভাবে যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে নির্যাতন হচ্ছে তার বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার হচ্ছেন সৌমিত্র দস্তিদার। আমি একটা ঘটনা উল্লেখ করি, বেশি বলবো না। কাশ্মীরে যখন বিশেষ মর্যাদা গ্রুপ করে বর্তমান মোদী সরকার তাদের কনস্টিটিউশনের আর্টিকেল 370 বিলুপ্ত করে দিল, তখন কাশ্মীরের সংখ্যালঘু মুসলমানদের সাথে ভারতের অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় যুক্ত হয়ে প্রতিবাদ করল। কিন্তু সৌমিত্র দস্তিদার ব্যতিক্রম হিসাবে তিনি দেখালেন যে না, শুধু সংখ্যালঘুর মধ্যে এটা সীমাবদ্ধ ছিল না, দিল্লিতে কাশ্মীরের পণ্ডিতরাও এর বিরুদ্ধে মিছিল করলেন, যে মিছিলটা আড়ালেই ছিল, কিন্তু সৌমিত্র দস্তিদার এই পণ্ডিতদের, কাশ্মীরের পণ্ডিতদের যে প্রতিবাদ, সেটাকেও তিনি হাইলাইট করলেন, সামনে নিয়ে আসলেন। আমাদের এখানে এই শিলচরের প্রায় আমাদের সিলেটেরই একটা অংশ, অলমোস্ট শিলচরের একজন ইয়াং ব্যারিস্টার, তিনি গুয়াহাটিতে এবং আসামের রাজধানী দিসপুরে তিনি হাইকোর্টে প্র্যাকটিস করেন। কি জানি ওনার নাম? তানিয়া লস্কর। এবং বর্তমানে আসামের যে হিমন্ত বিশ্ব শর্মার যে বিজেপি সরকার, তাদের রুদ্ররুষে পড়লেন তানিয়া লস্কর ব্যারিস্টারের লোক। তাকে পালিয়ে বেড়াতে হলো, এখান থেকে চলে গেলেন কলকাতায়। সেখানেও দেখা গেল সৌমিত্র দস্তিদারেরই প্রযত্নে, আশ্রয়ে তিনি সেখানে কাজ করে গেলেন। অর্থাৎ একজন হিউম্যান রাইটস ডিফেন্ডার হিসাবেও এই সৌমিত্র দস্তিদার সব জায়গায় কাজ করেছেন। এবারও তিনি ঢাকাতে এসেছিলেন। আপনারা জানেন যে 16ই মে 1976 মজলুম জননেতা মৌলানা ভাসানী ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে যে গণমিছিল করেছিলেন, সেটার দিবস উদযাপন উপলক্ষে বেশ কিছু কর্মসূচি হলো। সেগুলোতে অংশ নিতে তিনি ঢাকা এবং সন্তোষ ইত্যাদি জায়গায় এসেছেন এবং অংশগ্রহণ করেছেন। তিনি কলকাতা থেকে আমিও আমার মৌলানা ভাসানী বলে যে বইটি চেপেছেন,
সেই বইয়ের প্রচ্ছদটি আমরা আজকের ব্যানারে দেখতে পাচ্ছি। এই ছবিটি আমরা ওইখান থেকেই নিয়েছি। যাই হোক, সৌমিত্র দস্তিদারকে আমি সিলেটে আসার, তার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা সিলেটে আসবেন, আমেরিকাতে তাকে বাসানি অনুসারীরা দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিলেন। সেখানে লুৎফুর রহমান চৌধুরী হেলাল সহ অনেকেই সিলেটের ছিলেন। সেই সূত্রে সিলেটে আসতে তার একটা আকুতি ছিল। আমরা চেষ্টা করেছি তাকে পাওয়ার এবং আমাদের সৌভাগ্য এবার তাকে পেয়েছি। আমি তাকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এখানে যিনি প্রবন্ধ উপস্থাপন করবেন, সিলেটের তরুণ প্রবন্ধকার জিবলুর রহমান। তিনি শ্রীহট্ট প্রকাশনার প্রকাশের কর্ণধার। ইতিমধ্যে তিনি মৌলানা ভাসানীর উপর 5টি বই তিনি লিখেছেন, অন্যান্য বিষয়েও লিখেছেন। এই 5টি বইও ভাসানী গবেষক, ভাসানী সংশ্লিষ্ট যারা, তাদের হাতে পৌঁছে গিয়েছে। আমি তাকেও স্বাগত জানাচ্ছি। আমাদের এখানে আজকে অনেক অতিথিরা এসেছেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূতপূর্ব ডিন ডক্টর কামাল আহমেদ চৌধুরী সাহেব, আমার ঠিক পাশেই বসা সিলেট প্রেস ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট ইকরামুল কবির, তার পাশেই সিলেটের অন্যতম বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজের ভূতপূর্ব প্রিন্সিপাল আতাউর রহমান পীর সাহেব, আমাদের সিলেট জেলা আইনজীবী সমিতির প্রাক্তন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট গিয়াসউদ্দিন সাহেব, ব্যাংকার খালেদ ভাই, তারপরে প্রেস ক্লাবের আগের প্রেসিডেন্ট ইকবাল সিদ্দিকী সাহেব। আমি অনেককে দেখতে পাচ্ছি, আমাদের মাহমুদুর রহমান চৌধুরী, ওয়েস ভাই, সমীর ভাই, শওকত ওসমান জুবের। আমি সবার নাম নিচ্ছি না। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের যে জাহাঙ্গীর আলম অ্যাডভোকেট, এখানে অন্যান্য সংগঠনের বাসদের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবাই একজন দুজন করে এসেছেন। এবং আমাদের যে এখানে এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের লক্ষ্মীকান্ত সিনহা, তিনিও এসেছেন। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সময় নিচ্ছি না। আমার মুসলিম সাহিত্য সংসদের নেতৃবৃন্দকে দেখতে পাচ্ছি। এবং সিলেটে এখন আপনারা জানেন যে বাংলাদেশে কিছুদিন আগে জনপ্রশাসন সংস্কার কমিশন একটা প্রতিবেদন দাখিল করেছে। সেখানে তারা বাংলাদেশকে কয়েকটি বিভাগে বিভক্ত করার প্রস্তাব দিয়েছে। তার পরিপ্রেক্ষিতে চারটি সিলেটেও প্রদেশ বিভক্ত করার প্রস্তাব দিয়েছে। সিলেটেও প্রদেশ নিয়ে চিন্তা ভাবনা, সভা সমিতি, সেমিনার হচ্ছে। আতাউর রহমান পীর সাহেব একটা করেছেন। প্রবীণ রাজনীতিবিদ আব্দুল খালিক সাহেব পিছনে আছেন, তিনিও সিলেটের প্রদেশ আন্দোলন নিয়ে আলাদা মিটিং করেছেন। তিনিও এখানে এসেছেন। তার সদস্য সচিব চৌধুরী সহ তারেক চৌধুরী, অন্যান্যরা এসেছেন। এবং আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। সবার নাম নিচ্ছি না। আমি মনে করি যে আমাদের মূল সেমিনারটায় যাওয়া উচিত এবং সবাই যারা প্রাসঙ্গিকভাবে দু একটি কথা বলবেন, আর একটু সময়টা আমরা চাচ্ছি সৌমিত্র দস্তিদারকে বেশি দেওয়ার জন্য। এই বলে আমি আমার কথা শেষ করলাম। এবং আমি এরপরেই প্রবন্ধকারকে আমি অনুরোধ করছি জিবলুর রহমানকে তার মূল প্রবন্ধটি উপস্থাপন করার জন্য। এবং আমাদের একজন সহকর্মীকে বলছি প্রবন্ধ একটি কপি সবাইকে সরবরাহ করার জন্য। ধন্যবাদ। পেপারগুলো কই? শুভ সন্ধ্যা। উপস্থিত মাননীয় প্রধান অতিথি, মাননীয় অতিথিবৃন্দ, মাননীয় সভাপতি, আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখের সঙ্গে মৌলানা ভাসানী সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে বেশ কয়েকটি উপমা দিয়ে নিজের শ্রদ্ধা প্রদর্শন শেষ করা হয়। প্রায় বক্তা একই বিষয়ে বারবার উল্লেখ করেন। এটা তাদের শ্রদ্ধা প্রদর্শনের চেয়ে ভাসানী সম্পর্কে না জানাটাই আমাদের সামনে নিয়ে আসে। মৌলানা ভাসানী সম্পর্কে অনেকে খুব কম বই পুস্তক পাঠ করেছেন এবং ইন্টারনেট থেকে তথ্য নিয়ে মঞ্চ গরম করার চেষ্টা করেন। মৌলানা ভাসানী চর্চা আমরা কতজন করি, সমুদ্রের সীমা যেমন শেষ নেই, ভাসানীর জীবনের তথ্যেরও শেষ নেই। দুশেগুণে ভাসানী আজ আমাদের কোটি কয়েক মানুষের মনের মধ্যে রয়েছেন। নতুন প্রজন্ম বা 40 বছর বয়সী কাউকে ভাসানী সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তারা তেমন তথ্য দিতে পারেন না। অনেকে 96 বছরের শেষ পর্যন্ত ভাসানীর কী অবদান আছে তা জানেনই না। এখন মৌলানা ভাসানী নিয়ে প্রচুর বই প্রকাশ হচ্ছে। দুঃখের বিষয়, প্রায় বই খুব ছোট, বড়জোর 6 থেকে 8 ফরমা। অনেকে বই প্রকাশ করেন কেবল নিজের নাম ফুটানোর জন্য, গবেষণা করে নয়।
ভাষা নিয়ে চর্চা করতে হবে, তাহলে ওই মহান মানুষটির বহুমাত্রিক চিন্তাভাবনা ও গুণাবলী সম্পর্কে আরও জানার আগ্রহ সৃষ্টি হবে। ভাষা নিয়ে মতো একজন মহান ব্যক্তির জীবনীকে কৌশলে চাপা দেওয়া হচ্ছে। এর জন্য নতুন প্রজন্মের মধ্যে ভাষা নিয়ে জানার ইচ্ছা তেমন জন্ম নেয়নি। ভাষানী ছাড়া আমাদের উপমহাদেশের রাজনৈতিক ইতিহাস অসম্পূর্ণ। ব্রিটিশ ভারতের সর্ববৃহৎ বৃহৎ প্রদেশ হিসেবে একজন গভর্নরের শাসনাধীনে বাংলার আয়তন ছিল 1,89,000 বর্গ কিলোমিটার, জনসংখ্যা 8 কোটি। এত বড় একটি বিশাল প্রদেশে সুষ্ঠু শাসন পরিচালনা করা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং সকল অঞ্চলে উন্নয়নের প্রতি দৃষ্টি রাখা কোনো রকমেই সম্ভব ছিল না। বাংলার পূর্বাঞ্চলের জেলাগুলোর নদী বহুল বা যাতায়াতের সুযোগ সুবিধা না থাকায় ছোটলাটের পক্ষে এই অঞ্চল দেখাশোনা করা অসম্ভব ছিল। ছোটলাটের 5 বছর কার্যকলাপের মধ্যে একবারও এই অঞ্চলে পরিদর্শন করার সুযোগ হতো না বলে অঞ্চলে ছিল অত্যন্ত অবহেলিত ও অনুন্নত। বঙ্গের পর 1905 সালে 20 জুলাই নতুন প্রদেশ আসাম উত্তর পূর্ববঙ্গের পশ্চিম 15টি জেলার সমন্বয় নিয়ে গঠিত হয়। নতুন প্রদেশের প্রদেশের আয়তন ছিল 1,06,500 বর্গ মাইল, যার 2/3 ছিল মুসলমানদের জনবসতি। 1911 সালে নবগঠিত বঙ্গভঙ্গ ও আসাম প্রদেশ বানচাল কেন হয়েছিল, কারা ভূমিকা ছিল তা ইতিহাসে লিপিবদ্ধ আছে। 1935 সালে ভারত শাসন আইনে ব্রিটিশ ভারত ও দেশীয় রাজ্য নিয়ে একটি যুক্ত রাষ্ট্র গঠনের ব্যবস্থা করা হয়। প্রদেশসমূহ প্রতিষ্ঠিত হয় স্বায়ত্তশাসন। এই ব্যবস্থায় 1 বাংলা, 2 আসাম, 3 বিহার, 4 যুক্তপ্রদেশ, 5 বম্বে, 6 মাদ্রাজ প্রদেশের ব্যবস্থাপক সভা ও আইনসভা গঠিত হয়। ব্রিটিশ সরকার 1937 সালে প্রদেশের নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে ক্ষমতার কিছুটা ভাগ দিয়ে উপমহাদেশ শান্ত রাখার চেষ্টা করে। এই সুযোগে আমাদের নেতৃবৃন্দের বিভিন্ন ধরনের অসুস্থ প্রতিযোগিতারও জন্ম হয়। মুসলিম লীগ এবং কংগ্রেস বিভিন্ন প্রদেশে সরকার গঠন করলেও সংখ্যালঘুদের ধর্মীয় কাজে বাধা দান, শুদ্ধি আন্দোলন পরিচালনা, গো হত্যা নিবারণী আন্দোলন ও সন্ত্রাসবাদীদের অনুপ্রবেশের অভিযোগ প্রকাশ্যই আসতে থাকে। ব্রিটিশ যুগে বিশেষ করে 19 শতকের শুরু থেকে পূর্ব বাংলার বহু ভূমিহীন কৃষক, জমিদার ও মহাজনদের অত্যাচারে টিকতে না পেরে পার্শ্ববর্তী প্রদেশ আসামের অনাবাদী এলাকায় গিয়ে বসবাস ও চাষাবাদ করে জীবিকা উপার্জন করতে থাকে। ব্রিটিশ ভারতের আইন অনুযায়ী এতে অন্যায়ের কোনো কিছু ছিল না। ব্রিটিশ ভারতে যে কোনো এলাকায় মানুষ অন্য যে কোনো প্রদেশে জীবিকার বা অন্য প্রয়োজনে গিয়ে বসবাস করতে পারত। তবে সাধারণ ঘনবসতি এলাকায় দরিদ্র মানুষই স্বল্প জনসংখ্যা সম্পন্ন অর্থাৎ জনবিরল এলাকায় গিয়ে বসতি স্থাপন করত। পূর্ববঙ্গের মানুষ অন্য কোনো স্থানে না গিয়ে আসামে যাবার এবং শুধু অর্থনৈতিক নয়, জাতিগত ও সাংস্কৃতিক। আসামের দক্ষিণ অংশে বিস্তীর্ণ অঞ্চল শত শত বছর বাংলাদেশের অন্তর্গত ছিল। এগুলো অসমিয়া অধিবাসীদের চেয়ে বাঙালি সবসময় বেশি ছিল। মৌলানা ভাসানী সংগ্রামী জীবনের উপমহাদেশের আসাম অধ্যায় অত্যন্ত রোমাঞ্চকর ও গুরুত্বপূর্ণ। বলতে গেলে সংগ্রামের মূল অধ্যায় সূচনা পর্ব এখানেই। আসামের বহিরাগত বাঙালিদের অধিকার আদায়ের জন্য ভাসানী যে আত্মত্যাগ, সাধনা ও সংগ্রাম তা তাকে কিংবদন্তির নায়কে পরিণত করেছিল। বাংলা সরকার কর্তৃক গ্রেপ্তার ও জমিদারদের নির্যাতন এড়ানোর জন্য তিনি 1926 সালে আসাম চলে গেলেও 1929 সালের আগে তার সেখানে কোনো বাড়িঘর ছিল না। বছর 3 তিনি পুলিশের চোখ এড়িয়ে কখনো বাংলায় এসেছেন, আবার চলে গেছেন প্রধানত আসামের ব্রহ্মপুত্র উপত্যকায়, কারণ সেখানে বাঙালিদের সংখ্যা ছিল বেশি। 1929 সালের জানুয়ারি মাসে প্রচণ্ড শীতের মধ্যেও গোয়ালপাড়া জেলার ধুবড়ি মহকুমার অন্তর্গত ঘাগমারি নামক জায়গায় কিছুটা জঙ্গল পরিষ্কার করে 1 টাকা 14 আনা খরচ করে তিনি বাঁশ ও খড়ের একটি ঘর তৈরি করে সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তার স্ত্রীকেও সেখানে নিয়ে যান, কিন্তু স্ত্রী সেখানে গিয়ে বিরাট মশা ও বন্য জীবজন্তুর ভয়ে তটস্থ থাকায় তাকে পাঁচবিবিতে তার পিতার বাড়িতে পাঠিয়ে ভাসানী বলেন যে আসামের বহিরাগত অত্যাচারিত কৃষকদের অধিকার যতদিন পর্যন্ত অর্জিত না হচ্ছে ততদিন তিনি তাদের সঙ্গে সেখানেই থাকবেন।
এই উপমহাদেশের স্বাধীনতা প্রশ্নে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে অনবরত বক্তব্য বিভিন্ন কর্মসূচি পালিত হলে ভাসানির সুযোগ ছিল সেই আন্দোলনে একটি অংশ হওয়ার, কিন্তু আসামে লাইন প্রথা বিরোধী আন্দোলনে গভীরভাবে জড়িয়ে সেখানকার সরবরাহ কৃষকদের অধিকার আদায়ের আন্দোলনের নেতৃত্ব দিয়ে তিনি তুষ্ট থাকলেন। প্রথম দিকে ভাসানি বহিরাগতদের সমস্যাগুলি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসার চেষ্টারত ছিলেন, কিন্তু সংশ্লিষ্ট কেউ তার কথায় গুরুত্ব না দেওয়ায় তাতে কোনো সুফল পাওয়া যায়নি। শেষ পর্যন্ত তিনি শপথ নিলেন একমাত্র সংগ্রামে জালেমের জুলুম থেকে রেহাই পাওয়ার একমাত্র পথ। তিনি সরকারের দমননীতির প্রতিবাদ করার জন্য বহিরাগত বাঙালি কৃষকদের সংঘবদ্ধ করে আসাম কৃষক সমিতি গঠনের মাধ্যমে আন্দোলন চালিয়ে যেতে থাকেন। এই সমিতি সভাপতি ছিলেন ভাসানী সভাপতি এবং সাধারণ সম্পাদক ছিলেন নুরুল হক। লাইন প্রথা বিরোধী আন্দোলন আসলে অনেক ঘটনার পরে একটি চূড়ান্ত রূপ লাভ করেছিল। 22 মার্চ 1940 তারিখে লাহোরের নিখিল ভারত মুসলিম লীগের 3 দিনব্যাপী 27তম অধিবেশনে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ সভাপতিত্বে শুরু হয়। জিন্নাহ ভারত উপমহাদেশে হিন্দু ও মুসলমান এই দুই বৃহৎ ধর্মীয় সম্প্রদায়ের জন্য দুটি আলাদা জাতীয় রাষ্ট্র কায়েম করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। এতে প্রতিটি রাষ্ট্র হবে স্বশাসিত, কিন্তু উভয়কে সংযুক্ত থাকতে হবে আন্তর্জাতিক চুক্তি মোতাবেক। 23 মার্চ লাহোরে পাঞ্জাবের প্রধানমন্ত্রী স্যার সেকান্দার হায়াত খান, শেরে বাংলা প্রমুখ সুনামধন্য নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত নিখিল ভারত মুসলিম লীগের সাবজেক্ট কমিটি লাহোর প্রস্তাবের খসড়া নিয়ে এর পক্ষে বিকাল গড়িয়ে যাওয়া পর্যন্ত যুক্তি পেশ করলেন কায়েদে আজমের বক্তৃতার পর। বেলা 3:45 শেরে বাংলা প্যান্ডেলে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সবাই দাঁড়িয়ে তাকে সম্বোধন জানান এবং শের এ বাংলা জিন্দাবাদ ধ্বনিতে অধিবেশন প্রাঙ্গণ আন্দোলিত হয়। এরপর ফজলুল হক মূল প্রস্তাবটি উত্থাপন করেন। এই প্রস্তাবে ভারতের শাসনতান্ত্রিক সমস্যা সম্পর্কে মুসলিম লীগের মনোভাব ব্যক্ত করা হয়। ভাসানির ও মানসিক পরিশ্রমে 1944 সালে শেষ নাগাদ আসামকে পাকিস্তানে অন্তর্ভুক্ত করার আন্দোলন একক নতুন মাত্রা অর্জন করে। লাইন প্রথা বিরোধী আন্দোলন এবং পাকিস্তান প্রতিষ্ঠার সংগ্রাম সমান্তরাল গতিতে পরিচালিত হয় তার নেতৃত্বে। আসাম হেরাল্ড এর মতে আসামের মুসলমান প্রধান এলাকাকে পাকিস্তানে অন্তর্ভুক্ত করাই ছিল তার প্রধান উদ্দেশ্য। লাইন প্রথা বিরোধী আন্দোলনেও পাকিস্তানের আন্দোলনের সাথে যুক্ত হয়। লাহোর প্রস্তাবের পর সিলেট অঞ্চলে পাকিস্তানের স্বপ্ন দানা বাঁধতে থাকে। 1942 সালে কংগ্রেস ভারত ছাড় প্রস্তাব গ্রহণ করে। সিলেটে কংগ্রেসের নেতৃবৃন্দ দলে দলে কারাবরণ করেন। ব্রিটিশ বিরোধী শতবর্ষব্যাপী মনোভাব লাহোর প্রস্তাবের পর সিলেটে পাকিস্তান ও মুসলমানদের স্বতন্ত্র আবাসভূমি গঠনের লক্ষ্যে নতুন মোড় নেয়। অনেক মুসলিম নেতা অবশ্য কংগ্রেস বা অখণ্ড ভারত সমর্থক ছিলেন। উপমহাদেশে প্রখ্যাত আলেম হযরত মৌলানা হুসাইন আহমদ মদানির প্রভাব সিলেটে ছিল অপরিসীম। আলিম সমাজে অনেকে ছিলেন তার ভক্ত, কিন্তু অখণ্ড ভারতের পক্ষে তার সমর্থন সত্ত্বেও সিলেটবাসী গণভোটের মাধ্যমে পাকিস্তানে যোগ দেয়। 1940 সালের শুরু থেকে 1946 সাল পর্যন্ত উপমহাদেশে অনেক ঘটনাই ঘটেছে, যার বর্ণনা করতে গেলে হাজার হাজার ঘন্টার প্রয়োজন হবে। তবে এই বছরগুলোতে আমাদের সবার জন্য ভালো কোনো সুখবর প্রতিদিন রাখেনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড এটলি উপমহাদেশে দুটি প্রস্তাবিত রাষ্ট্রের নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও সম্পদের সুষ্ঠু বন্টনের জন্য বিভাজন প্রক্রিয়া সম্পন্ন করতে 18 মাসের সময়সীমা নির্ধারণ কথা পার্লামেন্টে জানান। বলাটকে এটা অবহিত করা হয়। পরে মাউন্টব্যাটেন ওই সময়সীমা 70 দিনে পুনর্নির্ধারণ করেন। পরবর্তীতে এই ব্যবস্থা ঠিক থাকেনি, সময়সীমা কমিয়ে মাত্র 36 দিনে বিভাজনের গুরু দায়িত্ব শেষ করা হয়। মাউন্টব্যাটেন বিভক্তির প্রক্রিয়ার সব নৈতিকতা ও বাস্তবতা বিসর্জন দিয়ে কোটি কোটি মানুষের জীবন সম্পদ নিয়ে যে খেলা খেলেছেন, ইতিহাসে সেই কথা রক্তের অক্ষরে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। বড়লাটের খেয়াল ছিল তিনি নবগঠিত পাকিস্তানের প্রথম বড়লাট হয়ে ইতিহাসে স্থান করে নেবেন। ইতিমধ্যে ইংল্যান্ডের আইনজীবী সিরিল রেডক্লিফের নেতৃত্বে দুদেশের সীমানা নির্ধারণের জন্য বাউন্ডারি কমিশন গঠন করেন। রেডক্লিফ কখনো প্রস্তাবিত সীমান্ত রেখা ভ্রমণ করেননি। কলকাতাস্থ অফিসে
ভবনে বসে মানচিত্রে দাগ কেটে সীমানা টেনেছিলেন। এসব তথ্য কমিশনের পূর্ববঙ্গ পক্ষীয় কৌশলী হামিদুল হক চৌধুরী তার স্মৃতিকথা উল্লেখ করেছেন। বিভক্তি পর্বে পশ্চিম পাঞ্জাব পাকিস্তানে অন্তর্ভুক্ত করা হয়, কিন্তু তৎসংলগ্ন গুরুদাসপুর জেলা পূর্ব পাঞ্জাব ভারতের ভাগে ছেড়ে দেওয়া হয়। পূর্ববঙ্গ বা হাল জামানায় বাংলাদেশ বা পাকিস্তানের ভাগে পড়ে তা থেকে বিচ্ছিন্ন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ বাদে মালদহ জেলার বৃহৎ অংশ, নদিয়ার একাংশ, দিনাজপুরের পশ্চিমাংশ, যশোর জেলার গোটা বনগাঁও মহকুমা ইত্যাদি। পূর্ব বাংলা পক্ষীয় বাউন্ডারি কমিশনের কৌশলীরা পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গের সীমান্ত রেখা ভাগীরথী নদী দিয়ে ঢাকা এবং কলকাতার মহানগরীকে বিভক্তিকরণ প্রশ্নে জোরালো যুক্তি প্রদর্শন করেন, কিন্তু কমিশন সেসব কথায় কর্ণপাত করেনি। 21 জন 1947 মৌলানা ভাসানীকে জনগণের অবাধ আন্দোলন ও সভা সমাবেশের মধ্যে গুয়াহাটি জেল থেকে মুক্তি দেওয়া হয়। এর আগেই ঘোষিত হয়েছিল মুসলিম প্রধান সিলেট জেলা ভারতের সাথে থাকবে না, পাকিস্তানের সাথে যাবে, সে ব্যাপারে গণভোট হবে। ভাসানী এবং অন্যান্য মুসলিম লীগ নেতা অবশ্য দাবি করেছিলেন আরও কয়েকটি মুসলিম প্রধান জেলার গণভোট হোক। এদিকে পূর্ববঙ্গের সন্নিহিত আসাম প্রদেশ গরিষ্ঠ মুসলিম জেলা সিলেট পূর্ব বাংলায় যোগ দেওয়ার দাবিতে গণভোটের জন্য প্রচণ্ড বিক্ষুব্ধ হয়ে ওঠে। ফলশ্রুতিতে গণভোটের সিদ্ধান্ত গৃহীত হয় এবং 1947 সালের 6 ও 7 জুলাই সোম মঙ্গলবার গণভোটের তারিখ ধার্য করা হয়। আসাম সরকারের আইন পরিষদের মেম্বার মিস্টার এইচ স্ট্রককে রেফারেন্ডাম কমিশনার নিয়োগ করা হয়। ডিসি-এম খুরশেদ ICSকে পাল্টিয়ে রেফারেন্ডামকালীন সিলেটের ডেপুটি কমিশনার করা হয় মিস্টার ড্রাম ব্রেককে। সিলেটের জেলা প্রশাসক তত্ত্বাবধানে গ্রহণ করা হয় গণভোট। গণভোট উপলক্ষে পাকিস্তান মুক্তির পক্ষে গঠিত হয়েছিল সিলেট রেফারেন্ডাম বোর্ড। এই বোর্ডের চেয়ারম্যান ছিলেন আব্দুল মতিন চৌধুরী, সাধারণ সম্পাদক ছিলেন অ্যাডভোকেট আবু আহমদ হাফিজ। আমি সিলেটের গণভোট নিয়ে যেসব তথ্য উল্লেখ করেছি তা একটি খণ্ডিত চিত্র মাত্র। এই প্রবন্ধে যেসব তথ্য ব্যবহার করেছি তার তথ্য সূত্রগুলো আমার সংরক্ষণে রয়েছে। আমি বিভিন্ন গ্রন্থে লেখকের নাম সহ উল্লেখ করা আছে। পাকিস্তানের পক্ষে ভোট দেওয়ার জন্য মৃত্যু পথযাত্রী এমন ভোটারকেও কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল ভোটদানের কিছুক্ষণ পর, যার মৃত্যু হয়। এই কাহিনীও ভাসানী সহ অনেকে বলেছেন। কারাগার থেকে বেরিয়ে ভাসানী সিলেটের গণভোট প্রশ্নে প্রচারণায় অংশগ্রহণ করেন। নিখিল ভারত মুসলিম লীগের এক বিরাট অংশ সিলেট প্রশ্নে আত্মনিয়োগ করে। জিন্নাহ, খাজা নাজিমউদ্দিন, খালিকুজ্জামান সহ কেন্দ্রীয় নেতারা বক্তৃতা বিবৃতি দিয়ে জনমত গঠন করে যাতে সিলেটের জনসাধারণ পাকিস্তানে যোগদানের জন্য কুঠার মার্কা বাক্সে ভোট দেন। সিলেট প্রশ্নে জিন্নাহ 3 সদস্যের একটি কমিটি গঠন করেন। তাতে ছিলেন মোয়াজ্জেম হোসেন, MM ইস্পাহানি এবং AW বাগজা। অন্যান্য বাঙালি নেতা তো গণভোটের প্রচারণায় ছিলেনই। সিলেটে গণভোটে যাতে আসামের মুসলিম নেতৃবৃন্দ অংশগ্রহণ করতে না পারেন সেজন্য প্রাদেশিক কংগ্রেস সরকার সংখ্যাহীন নেতা ও কর্মীকে কারারুদ্ধ করে রাখে। আসামের জেলাগুলোতে তখন ভরে গিয়েছিল মুসলিম লীগ নেতাকর্মীদের দ্বারা। তরুণদেরই বেশি গ্রেফতার করা হয়। আসাম প্রাদেশিক মুসলিম ছাত্র ফেডারেশনের সভাপতি মাসুদ তখন কারারুদ্ধ। তাদের মুক্তির দাবিতেও পাকিস্তানের পক্ষে ধুবড়ি, করিমগঞ্জ, হাইলাকান্দি, শিলচর, গোয়ালাপাড়া, নওগাঁ, কাছাড় প্রভৃতি এলাকায় কয়েকদিনে শত শত সভা ও শোভাযাত্রা হয়। সিলেটের গণভোটের সকল মুসলিম লীগ নেতা বিবৃতি দিয়ে প্রার্থনা করেছিলেন শুধু মুসলমানদের ভোট, কিন্তু একমাত্র ভাসানী চাইতেন হিন্দু মুসলমান সকলের সমর্থন। তার একটি অসাংবাদিক বিবৃতি এরকম: পাকিস্তান ও হিন্দুস্তান সরকারের ভবিষ্যৎ শাসনতন্ত্র সম্পর্কে এক বিবৃতিতে আসাম প্রাদেশিক মুসলিম লীগ সভাপতি আব্দুল হামিদ খান ভাসানী বলেন, আমাদের দায়িত্ব এখন সহস্র গুণে বাড়িয়া গিয়াছে। যেমন আমাদের নেতৃবৃন্দ বারবার বলিয়া আসিয়াছেন যে একমাত্র দেশ বিভাগের মধ্য দিয়ে হিন্দু মুসলমান যথার্থ স্বাধীনতা লাভ করিতে সমর্থ হইবে। তাহারা এই প্রতিশ্রুতি দিয়া আসিয়াছেন যে পাকিস্তানের প্রত্যেক মজলুম শোষণের হাত হইতে রক্ষা পাইবে। মৌলানা সাহেব বলেন, গণভোটের সময় সিলেটকে পূর্ব পাকিস্তান করার পক্ষে ভোট দেওয়ার জন্য হিন্দু মুসলমান উভয়ের নিকট আমি আবেদন জানাইতেছি। অনেকেই পাকিস্তান সম্পর্কে সংখ্যালঘুদের মনে ভুল ধারণা জন্মাইবার প্রচেষ্টা করিতেছেন। আমি প্রত্যেক সংখ্যালঘু সম্প্রদায়ের এই প্রতিশ্রুতি দিতেছি যে তারা পাকিস্তানের সর্বপ্রকার সুবিধা ভোগ করতে পারিবেন। একটি দুঃখজনক সংবাদ 1969 সালে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছিল।
বিবৃতি আকারে। বিবৃতিটি ছিল পুরোটাই মিথ্যাচারে ভরা। 18 ডিসেম্বর 1969 দৈনিক পাকিস্তানের সিলেটে গণভোটে কোনো ভাষণে কোনো ভূমিকা ছিল না শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়। এটি মূলত পাকিস্তান ডেমোক্রেটিক পার্টির সহসভাপতি জনাব মাহমুদ আলীর একটি বিবৃতি হিসেবেই ছাপা হয়। পাকিস্তানের পক্ষে জনমত সৃষ্টির জন্য বৃহত্তর সিলেটে সর্বত্র শুরু হয় তোড়জোড়। জেলার 5টি সাব ডিভিশন সিলেট সদর, করিমগঞ্জ, হবিগঞ্জ, দক্ষিণ সিলেট, পরে মৌলভীবাজার এবং সুনামগঞ্জ মেতে ওঠে এক ব্যতিক্রমধর্মী রাজনৈতিক তরঙ্গে। অপরপক্ষে জোর তৎপরতা। পাকিস্তানের পক্ষে সিলেটের বাইরে থেকেও নেতারা ছুটে এলেন সিলেটে। লিয়াকত আলী খান, হুসেন সৈয়দ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, চৌধুরী খালিকুজ্জামান, ফজলুর রহমান, নুরুল আমিন, মৌলানা আকরাম খাঁ, গিয়াসউদ্দিন পাঠান, মৌলানা আজাদ সুবহানী প্রমুখ। তরুণ এবং ছাত্রনেতাদের মধ্যে ফজলুল কাদের চৌধুরী, শাহ আজিজুর রহমান, শেখ মুজিবও এলেন। স্থানীয় তরুণদের মধ্যে ছিলেন চৌধুরী এটি মাসুদ, তাসাদ্দুক আহমদ, মুআজ্জেম আহমদ চৌধুরী, দেওয়ান ফরিদ গাজী, আব্দুস সামাদ আজাদ। স্থানীয় নেতৃবর্গের কেন্দ্রস্থলে ছিলেন আব্দুল মতিন চৌধুরী, সভাপতি, মুসলিম লীগ নির্বাচনী কমিটি, অ্যাডভোকেট আব্দুল হাফিজ, জেনারেল সেক্রেটারি, আজমল আলী চৌধুরী, মাহমুদ আলী, আমিনুর রশিদ, দেওয়ান বাসির, আব্দুল হামিদ, মুদাব্বের হোসেন চৌধুরী প্রমুখ। কংগ্রেসের পক্ষে নেতাদের মধ্যে ছিলেন বসন্ত কুমার দাস, বৈদ্যনাথ মুখার্জি, অক্ষয় কুমার দাস। পাকিস্তানের পক্ষে প্রচারকদের মধ্যে জিন্নার পেত মন্ত্রী যোগেন্দ্রনাথ মণ্ডল খুবই ফলপ্রসূ দায়িত্ব পালন করেন। আসাম মুসলিম লীগের নেতাকর্মীদের সাথে একযোগে তারা ছুটে বেড়ালেন সিলেটের স্থানে স্থানে। দৈনিক আজাদ, মর্নিং নিউজ, সিলেটের যুগবেরী, আসাম হেরাল্ড, আল ইসলাহ, মৌলানা রাজিউর রহমান, শাহেদ আলীর প্রভাতী পত্রিকা ছিল পাকিস্তানের পক্ষে। লেখকরা সক্রিয় ছিলেন। মৌলানা ভাসানী, আব্দুল মতিন চৌধুরী, আব্দুল আহমেদ, দেওয়ান বাসিদ, দেওয়ান মোহাম্মদ আজব, মাহমুদ আলী, আজমল আলী চৌধুরী, ডাক্তার মজিদ অন্যান্য নেতা কর্মীরা ঝাঁপিয়ে পড়েন ময়দানে। তরুণ ছাত্রদের মধ্যে চৌধুরী এটিএম মাসুদ, কাজী মহিবুর, তসদ্দুক আহমেদ, ফজলুর রহমান। যুব সম্প্রদায়ের মধ্যে দেওয়ান ফরিদ গাজী, সাদত খান, দোলাবাড়ি, কালা মিয়া, মনির উদ্দিন, আব্দুল হামিদ প্রমুখ অগণিত ছাত্র যুবক বেরিয়ে এলেন রাস্তায়, ছুটলেন ঘরে ঘরে। সিলেটের আব্দুল সালাম, করিমগঞ্জের মেকাই মিয়া, মৌলভীবাজারের কাজী আব্দুল রকিব, সুনামগঞ্জের আবু হানিফা আহমদ প্রমুখের নেতৃত্বে গঠিত হল মুসলিম ন্যাশনাল গার্ড বাহিনী। জমজমাট প্রচারণা। পাকিস্তানের পক্ষে প্রতীক কুড়াল, অপরপক্ষে ঘর। গণভোটের সমাজের প্রতিষ্ঠানে সারা জেগেছিল, অথচ রেফারেন্ডাম বলতে যা বোঝায়, অর্থাৎ সার্বজনীন ভোটাধিকার, এই গণভোট ছিল না। এর উপর শিক্ষারও শর্ত ছিল। গ্রামে যাদের চৌকিদারি ট্যাক্স 8 আনা এবং পৌর এলাকায় যাদের হোল্ডিং ট্যাক্স 5 আনা, কেবল তারাই ছিলেন ভোটার। মুসলমানদের মধ্যে গরিবের সংখ্যা ছিল বেশি, শিক্ষার হারও ছিল কম। এরপরও গণভোটের জোয়ার ছড়িয়ে পড়ে ঘরে ঘরে। ঐতিহাসিক গণভোটে সিলেট আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা শহুল উসমানী রাদিয়াল্লাহুর একটি ফতোয়া মুসলিম জনসাধারণের মধ্যে ব্যাপক আলোড়ন ও উদ্দীপনা সৃষ্টি করে। সিলেটের গণভোটের ইতিহাস অনেক লম্বা। এই ইতিহাস মাইকের সামনে বলে শেষ করা যাবে না। এই ইতিহাসের সঠিক তথ্য জানতে হলে বিভিন্ন বই পড়তে হবে, আরও তথ্য সংগ্রহ করে নতুন নতুন লেখকদের সামনে আনতে হবে। 12 মে 2025 বর্তমান সেমিনার আয়োজক প্রতিষ্ঠান মৌলানা ভাসানী ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদুল্লাহ শহীদুল ইসলাম, দৈনিক মিররে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন ও সিলেট বিভাগ প্রদেশ আন্দোলন শীর্ষক প্রবন্ধে গণভোটের বিষয়টি তথ্যবহুলভাবে তুলে ধরেছেন। আগ্রহীরা এটি পড়লে কিছুটা তথ্য পাবেন। এমাদুল্লাহ শহীদুল ইসলাম এক জায়গায় লিখেছেন, 1947 সালে 6-7 জুলাই অনুষ্ঠিত গণভোটের মধ্য দিয়ে ভারতের আসাম প্রদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে সিলেট জেলার তৎকালীন পাকিস্তান রাষ্ট্রে যোগ দেয়, যা ছিল ভারতবর্ষের দিনলিপিতে একটি ঐতিহাসিক রাজনৈতিক ঘটনা। সিলেট জেলা ও পার্শ্ববর্তী মুসলিম অধ্যুষিত অঞ্চলে ভারতের আসামে থাকবে না, নতুন দেশ পাকিস্তান জুড়ে হবে, এ নিয়ে মানুষের মতামত নিয়ে গণভোটের আয়োজন করা হয়। সিলেট ও আসামের মাটির সাথে ভাসানীর স্মৃতি জড়িয়ে আছে, এই স্মৃতি কখনো হারানো নয়। ধন্যবাদ। ধন্যবাদ জিবলু ভাইকে তার মূল প্রবন্ধ উপস্থাপনের জন্য। আপনারা জানেন জিবলু ভাই এই পর্যন্ত ভাসানীর উপর প্রায় 5টি বই লিখেছেন, যা
ওনার সাথে যোগাযোগ করে কেউ নিতে চাইলে। আপনাদের এখানে উপস্থিতির আজকে আছে, খাতা আছে, সবাই স্বাক্ষর করে যাবেন, আমরা যাতে পরবর্তী অনুষ্ঠানগুলোতে আপনাদের পাই। ধন্যবাদ সবাইকে। এখন বক্তব্য রাখবেন সঞ্জয়কান্ত দাস। আজকের সভার সভাপতি, প্রধান অতিথি, তথ্যচিত্র নির্মাতা এবং লেখক সৌমিত্র দস্তিদার সহ সিলেটের গুণীজন যারা শুনছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমত, বাংলাদেশের গত 5 আগস্টের যে পট পরিবর্তন, এই পট পরিবর্তন মৌলানা ভাসানীকে আজকে নতুন করে হাজির করেছে এবং একটা বিস্তৃত যে অধ্যায়, সেই অধ্যায়কে এখানে তুলে ধরেছে। বিভিন্নজন মৌলানা ভাসানীকে বিভিন্নভাবে উপস্থাপন করতে পারেন, কিন্তু আমার কাছে মৌলানা ভাসানী, তার পরিচয়, তিনি একজন আপসহীন নেতা এবং অসাম্প্রদায়িক সাম্রাজ্যবাদ বিরোধী একজন নেতা। পশ্চিমা সাম্রাজ্যবাদের ভাষায় যিনি ছিলেন প্রফেট অফ ভায়োলেন্স। অর্থাৎ মৌলানা ভাসানীকে যদি আমাদের বুঝতে হয়, এই দৃষ্টি থেকেই বুঝতে হবে। প্রথম কথা হলো, এখানে আসামের গণভোট এবং সিলেট অঞ্চল, তার সাথে সাথে মৌলানা ভাসানীর কথাটা এসছে। আমরা যদি দেখি, সিরাজগঞ্জের ওই অঞ্চল থেকে যখন মৌলানা ভাসানী আসামের এই ধুবড়ী অঞ্চল কিংবা ভাষাঞ্চলের এই সমস্ত জায়গায় আসেন, সেই অঞ্চলে কৃষকদের নিয়ে যে আন্দোলন, সেই আন্দোলনে অতিষ্ঠ হয়ে জমিদাররা তাকে কিন্তু সেখান থেকে চলে যেতে বাধ্য করে একরকম, এবং তারপর তিনি এখানে আসামে আসেন। তার আগেরও অনেক ইতিহাস আছে। এবং এখানে এসেও যদি আমরা দেখি, আসামে আসার পরেও মৌলানা ভাসানী কাদের নিয়ে আন্দোলনটা করলেন, এবং এখানে তিনি মুসলিম লীগের সভাপতি একটা সময় হলেন, পরবর্তীতে সংসদের নেতা হলেন। তো এইটাও যদি আমরা খেয়াল করি, আমরা দেখব আসামের যারা নিপীড়িত মানুষ, এই যে বাঙালি খেদাও আন্দোলনের বিপরীত যে আন্দোলন, আসামের লাইন প্রথা বিরোধী আন্দোলন, এই সবই ছিল নিপীড়িত কৃষকদের মুক্তির যে আন্দোলন, সেই আন্দোলন। এবং মৌলানা ভাসানী বাস্তবে মুসলিম লীগের রাজনীতির সাথে তো যুক্ত হলেন 40-এর পরে। তার আগের যে ইতিহাস আমরা যদি দেখি, তিনি সশস্ত্র ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, চিত্তরঞ্জন দাসের সাথে যুক্ত ছিলেন। তার পরবর্তীতে আসামের এসে তিনি মুসলিম লীগের রাজনীতির সাথে যুক্ত হলেন এবং পাকিস্তান আন্দোলনের কথাটা কেন বললেন? এখানে মৌলানা ভাসানীর কাছে পাকিস্তান আন্দোলনটা ছিল যে এখানকার যে নিপীড়িত মানুষ, ঐতিহাসিক দীর্ঘদিন থেকে এখানকার সাধারণ মুসলিম ধর্মাবলম্বী এবং নিম্ন বর্ণের যে হিন্দুরা, যারা বিভিন্নভাবে জমিদারদের, যোদ্ধারদের এবং বর্ণ হিন্দুদের অত্যাচারে যারা নিপীড়িত ছিলেন, সেই মানুষদের মুক্তির এবং কংগ্রেসের সেই সময়ে জাতীয়তাবাদী আন্দোলনে যে হিন্দু পুনরুজ্জীবনবাদী রাজনীতি, তার বিপরীতেই এখানকার মানুষরা কিন্তু একটা নতুন মুক্তির চেষ্টা করছিলেন। এবং সেই জায়গা থেকে পাকিস্তানকে তারা মনে করেছিলেন, পাকিস্তান আন্দোলনটা আমাকে মুক্তি দিবে এবং একটা ইসলামী সৌভ্রাতৃত্বের ভিত্তিতে যদি আমি পাকিস্তান গড়ে তুলি, তাহলে আমার হয়তো জীবনের মুক্তি আসবে। এবং মৌলানা ভাসানী এই জায়গা থেকেই কিন্তু মুসলিম লীগের রাজনীতিটা করেছেন এবং আসামের গণভোট সহ এই সমস্ত যে আন্দোলন, তিনি কিন্তু নেতৃত্ব দিয়েছেন। এবং এই জায়গা থেকে যে নিপীড়িত মানুষের মুক্তির লক্ষ্যেই যে তিনি এই কাজটা করেছেন, সেটা আমরা পরবর্তীতে দেখব। পাকিস্তানের যখন 48 সালে প্রথম অধিবেশন হয়, সেই অধিবেশনে যখন কেন্দ্র এখানে পূর্ব পাকিস্তান বা এই অঞ্চলের মানুষকে যখন তার বরাদ্দটা দিচ্ছে না, ভাষার প্রশ্ন আসছে, তখনই কিন্তু মৌলানা ভাসানী বলছেন, আমি ব্রিটিশদের বিরুদ্ধে সারা জীবন লড়ছি, এখন যদি আমাদেরকে এইভাবে করে ঠকানো হয়, প্রয়োজনে আমি এই গভর্নমেন্টের বিরুদ্ধেও লড়ব। ফলে দেখেন, মাত্র 6 মাস 8 মাসে, এক বছরের মাথায় কিন্তু মৌলানা ভাসানী এই কথা চলে আসলো। তাহলে এই নিপীড়িত মানুষের মুক্তির কথাটাই মৌলানা ভাসানীর
মধ্য দিয়ে আসছে। এবং আসামে একটা ইউনিক ঘটনা, এখানে যখন গণভোটের আয়োজন করছে, অন্যান্য নেতৃবৃন্দ যখন মৌলানা ভাসানীকে বলছেন যে মানুষকে বলছেন পাকিস্তানের জন্য আমরা একটা নতুন দেশের জন্য গণভোট করছি, তখন মৌলানা ভাসানী কিন্তু বলছেন যে ইসলামের সুশীতল ছায়াতলে এখানে সমস্ত মানুষ হিন্দু মুসলিম নির্বিশেষে একটা শান্তির জায়গা পাবে, এই কারণে আমরা পাকিস্তান চাই, আপনারা এখানে দেন। এবং এইটার মধ্যে কিন্তু আমরা মৌলানা ভাসানীর একটা অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি দেখতে পারি। এবং তার প্রেক্ষিতেই কিন্তু গণভোটে এখানকার মানে সিলেট অঞ্চলটা পাকিস্তানের সাথে যুক্ত হয়। এখানে একটা কথা আমি বলতে চাই, এই সিলেট অঞ্চল চা শ্রমিক অধ্যুষিত। এই গণভোটে আরেকটা ঘটনা ঘটে, সেটা হলো যে চা শ্রমিকদের মানে ভাসমান জনগোষ্ঠী হিসাবে চা শ্রমিকদের ভোটাধিকারটা কিন্তু তখন রদ করে দেওয়া হয়। ফলে এইটা আবার গণভোটের একটা নেগেটিভ দিকটাও ছিল আর কি। তো পরবর্তীতে আমি আর কথা এখানে বাড়াবো না, পরবর্তীতে যদি আমরা দেখি মৌলানা ভাসানীর 52 ভাষা আন্দোলনের ভূমিকা, আমরা যদি দেখি সুইডেনে যখন সাম্রাজ্যবাদ বিরোধী কনফারেন্স হচ্ছে, সেখানে মৌলানা ভাসানী বলছেন যে হে ব্রিটিশ সাম্রাজ্যবাদ, ফরাসি সাম্রাজ্যবাদ, তোমরা যদি এশিয়ার মানুষের যে মুক্তির লড়াই, সেই লড়াইটাকে যদি পদদলিত করতে চাও, এটা ভুল, তোমরা বুকার স্বর্গে বসবাস করছো। এবং তখন বিশ্বব্যাপী মানুষের যে মুক্তির সংগ্রাম, সেই সংগ্রামও কিন্তু মৌলানা ভাসানীকে অনুপ্রাণিত করেছিল। এবং তার পরবর্তী ঘটনা আমরা জানি, বাংলাদেশের মুক্তির ইতিহাসে প্রথম কিন্তু আসসালাম আলাইকুমের ধারণা কাকমারি সম্মেলনে মৌলানা ভাসানী দিয়েছিলেন। এবং আজকে যখন বাংলাদেশে গত 15 বছর ধরে আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস, একটা একপেশি ইতিহাস আমরা দেখেছি, সেখানে কিন্তু মৌলানা ভাসানী সহ অপরাপরদের যে ভূমিকা, সেটাকে আড়াল করা হয়েছে। এই অভ্যুত্থানের পরে সেই জিনিসটা আবার নতুন করে বাংলাদেশে এসছে। আবার এই কথাটাও বলতে চাই, যে কোনো ঐতিহাসিক চরিত্রের চর্চা তাকে কাল্টে যাতে পরিণত না করে, এবং সেটাও আরেক ধরনের বিপদের সম্ভাবনা জন্ম দিবে। ফলে মৌলানা ভাসানী, আসামের গণভোট এবং ভাসানীর যে সংগ্রামী চরিত্র, সেই চরিত্রকে স্মরণ করছি। এবং আগামী দিনে আমাদের যে এই জাতির, এই অঞ্চলের মানুষের মুক্তির লড়াই, সেটা বিকশিত হবে মৌলানা ভাসানীর সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ সঞ্জয় কান্ত দাস সাহেবকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এবারে আমরা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের ভাসানী ফাউন্ডেশনের অন্যান্য নেতা যারা মাহমুদুর রহমান চৌধুরী ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও প্রধান অতিথি, উপস্থিত সুধীবৃন্দ, আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, আমি সম্বোধনের সময় ক্ষেপণ করছি না, ইট ইজ এ টাইম কনজারভেশন। আমি বলতে চাচ্ছি, আজকে যে মহান ব্যক্তি মৌলানা ভাসানী, সিলেটের গণভোট শীর্ষক যে কথা, আজকে যেখানে এখানে উপস্থিত আছেন সৌমিত্র দস্তিদার, উনি মৌলানা ভাসানী গবেষক, এবং আমাদেরকে স্মরণ করিয়ে দেন আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশে অবস্থান করেও সেই প্রতিকূল অবস্থার মধ্যে মৌলানা ভাসানীকে উনি আবিষ্কার করেছেন। আমি জেদ্দা ছিলাম আজ থেকে 5 বছর আগে, আমাকে ইনফর্ম করেন লুৎফুর রহমান চৌধুরী হেলাল যে সৌমিত্র দস্তিদারকে তুমি চিনো, আমাদের প্রজন্মকে জানাও সৌমিত্র দস্তিদারকে। আজকে উনি এখানে উপস্থিত, আমরা ওনার কাছ থেকে শুনবো। তবে আমি একটি কথা বলতে চাই মৌলানা সাহেবের উপর, যেটা যে আসাম প্রাদেশিক মুসলিম লীগের যে আন্দোলন ছিল, সর্বশেষ যে কমিটি ছিল মুসলিম লীগের, মৌলানা সাহেব প্রেসিডেন্ট, মাহমুদ আলী সাহেব সেক্রেটারি জেনারেল, এটা হলো একদম 46 সালের 47 সালের 10ই জুন পর্যন্ত বা ওই সময়ের পর্যন্ত। এই টোটাল ফসলটা হলো যে আসাম প্রদেশের এই মুসলিম লীগের যে গণভিত্তি যে আন্দোলন, তারই প্রভাব গণভোটে পড়েছে নির্দ্বিধায়। সেখানে মৌলানা ভাসানীকে বাদ দিলে আসামের সেই ভিত্তি কারা দাঁড় করাইছিল। আমি একটা উদাহরণ বলবো, আইন অমান্য আন্দোলন যখন মৌলানা স্টার্ট করলেন, তারও আগে 1946 সালের 7ই এপ্রিল বাঙ্গাল খেদাও আন্দোলনের প্রেক্ষিতে মৌলানা 61 দিন উপবাস করেছিলেন, ফাস্টিং, ইট ওয়াজ রেকর্ডেড ইতিহাসে। এবং তারা ইভিকশনটাকে বাধ্য হয়েছিল আসাম গভর্নমেন্ট, সেখানে নথি স্বীকার করেছিল মৌলানা কোনো অবস্থাতেই এই 61 দিন উনি উপবাস ছিলেন, ফাস্টিং করেছেন,
কিন্তু 61 দিনের ভিতরে ওনাকে বহু চেষ্টা করা হয়েছে ব্রেক করার জন্য। উনি ওই অ্যাচিভমেন্টটা আসাম গভর্নমেন্ট যেদিন অ্যানাউন্সমেন্ট করলো যে মৌলানা সাহেব আমরা এভিকশন স্থগিত করলাম, সাসপেন্ডেড, এই হলেন মৌলানা। আপোষ করেন না বন্দা ছিলেন না, কাবু হওয়ার লোক ছিলেন না, আজীবন সাম্রাজ্যবাদ এবং সামন্তবাদ এবং অসাম্প্রদায়িক একটা উদাহরণ রেখে গেছেন। আমরা যত চর্চা করব মৌলানা সাহেবকে আমরা তত বেশি উপকৃত হব। আমি এই প্রজন্ম, আমরা যারা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এই আবেদন জানায় এবং আগামী দিনে মৌলানা ভাসানী সম্পর্কে আরও গবেষণা করার দাবি রেখে এই প্রজন্ম আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ সুপ্রিয় নেতা কর্মদলীয় পরিচয় আসলাম মূল্যবান বক্তব্য রাখার জন্য। এবারে আমরা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের ভাসানী ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা জনাব আদালত হোসেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, অন্যান্য যারা সুধীবৃন্দ আছেন, সবাইকে আসসালামু আলাইকুম। মৌলানা ভাসানী আমি অনেক দিন থেকে, কবে থেকে বলতে পারবো না, উনি আমার শ্রদ্ধার পাত্র, অনেকেরই শ্রদ্ধার পাত্র, কিন্তু আমি বিশেষভাবে ওনাকে শ্রদ্ধা করতাম। ওই যে তার টুপি ছিল, অনেকদিন আমি সেই টুপিটা ব্যবহার করতাম, বেতের টুপি। এখন আর বেতের টুপি পাওয়া যায় না, যে কারণে ওইটা ব্যবহার করতে পারি না। তবে আমার দুঃখ হয় যে আমরা কেমন জাতি। কয়েকদিন আগে আমরা, এক সপ্তাহ আগে বোধহয় গত বুধ অথবা বৃহস্পতিবারে আমরা এখানে বসেছিলাম আজকের প্রস্তুতি সভায়। হঠাৎ করে মুহিব ভাই বললেন যে মৌলানা ভাসানীর ছবিটা কোথায় এখানে। দেখা গেল ছবিটা নামিয়ে রাখা হয়েছে। আমরা এক নেতা এক দেশ, এই নীতিতে বিশ্বাস করে মৌলানা ভাসানীর অনেকের ছবি আছে ওইখানে অফিসে। মৌলানা ভাসানীর ছবিটা আস্থা করে রাখা হয়েছিল। আমাদের কথা বলার পরে ওই ছবিটা আবার খুব সম্ভবত টাঙ্গানো হয়েছে। এই হচ্ছে আমাদের জাতিগত বৈশিষ্ট্য। আমি মৌলানা ভাসানীকে নিয়ে কিছু বলতে চাচ্ছি না। আজকে যিনি প্রধান অতিথি আছেন তিনি বলবেন, এবং যিনি সভাপতি তিনি খুব সম্ভবত 73 সনে না কবে গিয়েছিলেন, হ্যাঁ 76 76-এ তিনি মদন মোহন কলেজের ভাইস প্রিন্সিপাল ছিলেন এবং সিলেট কোর্টে নাম করা উকিল ছিলেন। আমি তার আগে থেকে ওনার সাথে পরিচিত। উনি আমার সুনামগঞ্জের দুলাভাই। আমরা যখন খুব সম্ভবত 10 বা 11 ক্লাসে পড়ি তখন উনি বিয়ে করেছিলেন। ওই সুবাদে তার সাথে পরিচয়। এই এত তার যে প্রভাব প্রতিপত্তি বা এইখানের যে কলেজের যে তার প্রতিপত্তি, এগুলা বাদ দিয়ে মৌলানা ভাসানী সাহেবের একটা চিঠি ছিল যে ওনার যে বিশ্ববিদ্যালয় করার স্বপ্ন, সেইখানে ওইটা লেখা আছে ইসলামী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত টেকনিক্যাল কলেজ একটা হয়েছিল, সেইখানে প্রিন্সিপাল হয়ে চলে গিয়েছিলেন। এবং ওইখানে প্রিন্সিপাল হিসাবে যাওয়ার পরে আমি গিয়েছিলাম একবার, আমাকে বলেছিলেন জয়েন করতে ওইখানে। আমি পারিনি। কেন পারিনি? ওইখানের বেতন ছিল যা উৎপাদন হবে সেটা খাবে আর থাকবে, কিন্তু উনি ওই যা উৎপাদন হতো ওই এলাকাতে কোনো বেতন ছাড়া তিনি এইটা ত্যাগ করে চলে গিয়েছিলেন। সুতরাং তারাই ভালো বলতে পারবেন। আমি এইটুকু বলে মৌলানা ভাসানীর প্রতি আবারও আমার শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমরা এবারে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা যে হলে বসে আজকে অনুষ্ঠান করছি, মুসলিম সাহিত্য সংসদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সেলিম মোবাইল সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমাদের সিলেট যে গণভোট হয়েছিল, এই গণভোট হচ্ছে একটি আনন্দ বেদনার কাব্য। তখন
আপনারা দেখেছেন যে এই গণভোটকে সফল করার জন্য সারা বাংলা থেকে মুসলিম লীগের নেতৃবৃন্দ সিলেটে ছুটে এসেছিলেন। এটাকে আমাদেরকে নতুনভাবে বিশ্লেষণ করতে হবে, কারণ মরহুম শেখ মুজিবুর রহমান তার আত্মজীবনীতে লিখেছেন যে আরপি শাহ কয়েকটা লঞ্চ দিয়েছিলেন সেই আন্দোলনের জন্য। একইভাবে আরেকটি বিষয় যদি আমরা লক্ষ্য করি, যেখানে চা শ্রমিকদের কথা বলা হয়েছে, আবার একই সাথে দেখা গেছে যারা 8 আনা ট্যাক্স দিতে পারেন তারাও ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এই অবস্থাটা এখন আমরা এই যে সেই সময়ে আপনারা দেখেছেন যে কংগ্রেস বিরোধিতা করেছে, কমিউনিস্ট পার্টির বিরোধিতা করেছে, কমিউনিস্ট পার্টি তারা একটা বিবৃতি দিয়েছিল 4 পৃষ্ঠা, এটা আমি দেখেছি। তো এই যে ব্যাপারটা এখন আমার মনে হয় আমাদের এখানে সৌমিত্র দস্তিদার তিনি আছেন, আমরা তার কাছ থেকে জানবো যে এই যে আসাম থেকে আমরা চলে আসলাম, এখন যারা আছেন মুসলমানরা তারা কোন অবস্থায় আছেন, তাহলে সেই অবস্থায় যদি আমরা পর্যালোচনা করতে পারি তাহলে আমরা সিদ্ধান্তে পৌঁছতে পারবো যে আমাদের সিদ্ধান্ত সঠিক ছিল কিনা। আমি বিশ্বাস করি যে এই সিদ্ধান্ত সঠিক ছিল, নতুন অনুপ্রেরণা পেয়েছিল। আপনারা জানেন যে 24শে এপ্রিল 47-এ শহীদ হলেন আলখাস, এবং এই যে একটি ধারাবাহিকভাবে যে একটা বিপ্লবী চেতনা সব জায়গায় ছড়িয়ে পড়লো। তো আমরা দেখেছি যে 47-এর আমি বলেছি যে আনন্দ বেদনের কাব্য, আনন্দ ছিল যারা এখানে আসতে পেরেছিলেন, যারা যে সিলেটকে অন্তর্ভুক্ত করতে পেরেছিলেন পূর্ব বাংলার সাথে। আবার বেদনার কাব্য ছিল যে আপনারা দেখেছেন যে 47-এর গণভোটের পর যারা ভারত থেকে এসেছিলেন তারা নিঃস্বভাবে এসেছিলেন। এখানে প্রফেসর এনায়েতুল্লাহ তার স্মৃতিচারণে বলেছেন তার বাবার ব্যবসা ছিল, পরে তারা ব্যাংক থেকে টাকা দিতে পারেননি, যিশু মুসলমান হওয়ার কারণে তারা চলে এসেছিলেন। আবার এখানে আমাদের এমাদুল্লাহ শহীদুল্লাহ সাহেবের আব্বা একটি আত্মজীবনী লিখেছেন, তারা দেখা যায় সেখানে তারা ব্যবসা বেশ জমজমাট ব্যবসা করেছিলেন, কিন্তু সেই ব্যবসা ফেলে এসেছেন। আমরা শুধু অনেক সময় আমরা দেখি যে এই অঞ্চল থেকে যারা গিয়েছেন তাদের দুঃখের কথা, কিন্তু সেই অঞ্চল থেকে যারা এসেছিলেন তারা যে সর্বহারা হয়ে এসেছিলেন এই জিনিসগুলো আমাদেরকে ভাবতে হবে, তাহলেই আমরা এই যে সিলেটের গণভোটের প্রয়োজনীয়তা আমরা অনুভব করতে পারবো। এবং মৌলানা ভাসানী আমাদেরকে নতুনভাবে উপলব্ধি করতে হবে। এবং মৌলানা ভাসানী যে আপনি দেখেন গান্ধীজির সাথে মিলান, যে অনেক বড় হয়তো পার্থক্য থাকতে পারে কিন্তু একই ধরনের মানুষ ছিলেন, একটি মহৎ মানুষ ছিলেন। তো আমরা যে 47-এর গণভোট ব্যাপারে আমরা যে ভারতে যারা অবস্থান করছেন তাদের অবস্থাটা যদি আমরা পর্যালোচনা করার জন্য আমি প্রধান অতিথিকে অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব সেলিম আউয়াল, সাধারণ সম্পাদক মুসলিম সাহিত্য সংসদ। এবারে বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের প্রেস ক্লাবের সদ্য সাবেক সভাপতি এবং আমাদের ভাসানী ফাউন্ডেশনের সম্মানিত নেতা জনাব ইকবাল সিদ্দিকী সাহেবকে। ধন্যবাদ সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি এবং উপস্থিত সুধীবৃন্দ। আজকে একটি চমৎকার আয়োজনে আমরা এখানে সমাবেত হয়েছি। ইতিমধ্যে কয়েকজন বক্তব্য রেখেছেন। সর্বশেষ আমাদের সেলিম আউয়াল সাহেব যে কথাটি বলেছেন আমি একটু সেই দিকেই 1 মিনিট একটু বলার চেষ্টা করব। মূল প্রবন্ধে জিবলুর রহমান একটি বিষয় উল্লেখ করেছেন যে মৌলানা ভাসানীর চর্চা খুব সীমিত, বিশেষ করে আমাদের নতুন প্রজন্মের কাছে। একটু পুরনো যারা মানুষজন আছেন তারা যেহেতু কেউ কেউ দেখেছেন এবং ওই রাজনীতির সাথে অনেকেই সম্পৃক্ত ছিলেন বা এখনও হয়তো সেই ধারাবাহিকতাটা লালন করেন, যে কারণে হয়তো মৌলানা ভাসানীকে অনেকেই কিছুটা চর্চা করেন। আমরা অনেকেই কিন্তু করি না। এখন বারবার যখন আমাদের জাতীয় জীবনে নানান ধরনের সংকট উপস্থিত হয় তখনই এই ধরনের একটি চরিত্র আমাদের সামনে উদ্ভাসিত হয়। এখন এই মুহূর্তে বাংলাদেশে যে অবস্থাটি চলছে, বিশেষ করে গত 24শে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, তাৎক্ষণিকভাবে যেটি দেখা গিয়েছিল একটা বিপুল ঐক্যের সম্ভাবনা দেখা দিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি সর্বশেষ যে পরিস্থিতি সেখানে আমরা সেই অভ্যুত্থানে বিজয়ী শক্তির মধ্যে নানান ধরনের বিভেদ দেখতে পাচ্ছি। দেশের জন্য চূড়ান্ত বিচারে এটি অত্যন্ত ক্ষতিকর বিষয় হবে, এটি অনেকেই মনে করছে। আজকে মৌলানা ভাসানীর চর্চা নিয়ে কথা হচ্ছে। এই সংকটের সময় বোঝা যাচ্ছে আমাদের জাতীয় পর্যায়ে যদি এই ধরনের একজন নেতা থাকতেন যিনি যে কেউকে ধমক দিয়ে একটু আটকাতে পারতেন, জাতীয় ঐক্যের দিকে একটু নিতে পারতেন, কিন্তু সেই ধরনের কিছু আমরা দেখছি না। যাই হোক, আজকে যেটি বলা হয়েছে মূল প্রবন্ধে যে মৌলানা ভাসানীর চর্চা খুব সীমিত, আমরা যারা টুকটাক জানি বলে দাবি করি আমরাও কিন্তু ঠিক সেইভাবে এই পঠন পাঠনে অভ্যস্ত নই।
বিশেষ করে এখন যে প্রজন্ম নানান কারণে পড়াশোনা থেকে অনেক দূরে, ইতিহাস চর্চা তো অনেক কঠিন। আজকে একটু আগে আমার সেলিম আউয়াল সাহেব যেটি উল্লেখ করেছেন, এই বিষয়টা আমি নিজেও খুব চিন্তা করতে চাই যে আসামের এখনকার যে অবস্থা, যদি আমরা এখনো আসামের অংশ থাকতাম কি হতো। এটি খুবই কঠিন একটা পরিস্থিতি। আমরা এখন প্রায় পত্রপত্রিকায় যেটি দেখি, ইন্টারন্যাশনাল মিডিয়ায় যে নিউজটি হয়, আসামের যে রাজনীতি অত্যন্ত কঠিন একটা পরিস্থিতি। সেখানকার যে সংখ্যালঘু মানুষজন অথবা এই অঞ্চল থেকে যারা মানুষজন, তারা এখনো কিন্তু তাদের ভূমি অধিকার পায়নি। এটি নিয়ে কিছুদিন পর পর নানান ধরনের দাঙ্গা হাঙ্গামা হয়। আগামী দিনে আসামের সাথে আমাদের সীমান্তের যে অবস্থা, এখানে কি হবে বলা খুবই কঠিন। বিশ্ব রাজনীতিতে, ভূ রাজনীতিতে, আমাদের এই অঞ্চলের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন আসছে। অনেকেই নানান ধরনের স্বপ্ন দেখছেন। আমার মনে হয় আসাম তথা 7 সিস্টার্স সহ সিলেট এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে আমাদেরকে সবাইকে একটু পড়াশোনা করা খুবই দরকার। আগামী দিনের রাজনীতি বোঝার জন্য, অনুধাবন করার জন্য এটি প্রয়োজন। আমি কথা বাড়াচ্ছি না। আজকের এই চমৎকার আয়োজনে আমরা যে অতিথিকে পেয়েছি তার কাছ থেকে একটু বেশি শুনব, সেই আশায় আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব ইকবাল সিদ্দিকীকে তার ওনার মূল্যবান সারগর্ভ বক্তব্যের জন্য। এবারে আমরা বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জনাব গিয়াসউদ্দিন সাহেব, সাবেক পিপি এবং প্রাক্তন সহসভাপতি বাংলাদেশ সিলেট জেলা আইনজীবী সমিতি। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ও আদাব। আজকের এই সেমিনারের শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমি বলবো আমাদের এই উপমহাদেশের অন্যতম, যার লেখার মাধ্যমে আমি নিজেই পরিচিত, ওনার সাথে পরিচয় না হলেও ওনার লিখনের মাধ্যমে পরিচয়, আত্মিক পরিচয় ছিল, সেই সৌমিত্র দস্তিদার এবং অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত উপস্থিত সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আমি সংক্ষেপে একটা কথা বলবো। আজকের যে শিরোনাম মৌলানা ভাসানী ও সিলেটের গণভোট, আসলে কিন্তু সেটা গণভোট ছিল না। কারণ তৎকালীন সময়ে ব্রিটিশ ভারতে আসামের একটা অংশ ছিল সিলেট, সেই সিলেটের জন্য আলাদা একটা, যেমন সিলেট টেনেন্সি অ্যাক্ট ছিল 1936, সেই সময় ছিল ওই যে 6 আনা 10 আনা, যাদের 10 আনা ছিল তারাই ভোট দিতে পারত, অর্থাৎ গণভোটে জনগণে ভোট দিতে পারে। ভোট দিছে যারা তৎকালীন সময়ে স্বামী ছিল বা ওই ধরনের যারা ট্যাক্স আদায় করতো, ডাইরেক্ট ট্যাক্স টু দি পে টু দি গভর্নমেন্ট, চালানের মাধ্যমে, তারাই ভোট দিতে পারত। সুতরাং এইটাকে গণভোট বলবো না, এই জন্য যে তৎকালীন মৌলানা ভাসানীর অবদানকে যদি আপনি মূল্যায়িত করতে চান, তাহলে তৎকালীন সিলেটের আর্থসামাজিক রাজনৈতিক পরিস্থিতি বুঝতে হবে। কারণ এই যে বৈষম্য, শ্রেণীবিভেদ ছিল, মৌলানা সাহেবের আজন্ম উনি ছিলেন শ্রেণী বৈষম্য বিরোধী আন্দোলন, আজীবন সংগ্রামী ছিলেন। জেলে খামার কুমার তাঁতি, এই গরিব দুঃখী মেহনতি মানুষ। তো এই যে বিষয়টা ছিল, এই বিষয়টা আসাম মুসলিম লীগের প্রেসিডেন্ট উনি, আর উনার যে মূল্যায়ন, সেই মূল্যায়ন খাটো করে যদি আমি অন্য একজনকে, যে কর্মী হিসাবে বাংলার অন্য পাশ থেকে কর্মী হিসাবে সিলেটে আসছে, তাকে আমরা মূল্যায়িত করে স্বর্গে তুলে দিলাম। আর আসাম মুসলিম লীগের প্রেসিডেন্ট, যার নামে এই যে আমার আলোচক বৃন্দ যারা সম্মানিত বলছেন, যার নামে আসাম মুসলিম লীগ চলল, উনি নভয়ের হয়। এই যে সত্যকে অসত্য দিয়ে চাপা দেওয়ার যে প্রবণতা আমাদের, সেই প্রবণতা আজও চলছে। এবং এইটা আজকে সত্য বলার জন্য আপনাদের অনেকেই বলছেন, আমি এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। কারণ এখন আমাদের কালচার হয়ে গেছে মিথ্যাচারের কালচার। আমরা সত্য বলতে ভয় পাই, গেল এক। তারপরে যদি আমরা কৃষক, শ্রমিক, গরিবের, মেহনতি মানুষের কথা বলি, তাহলে আমরা অভিজাত হিসাবে পরিচিত হতে পারব। আমরা অভিজাত শ্রেণীতে থাকতে চাই। এই যে একটা আমাদের
মন মানসিকতার পরিবর্তন হয়ে আসছে। এইটাকে আমরা মোকাবিলা করার কোনো উপায় নেই। তারপরে আরেকটা কথা বলে শেষ করতেছি, সেইটা হলো যে মজলুম জননেতা মৌলানা ভাসানী উনি শুধু সিলেটের গণভোটের নেতা ছিলেন না, উনি ছিলেন আফ্রো এশীয় ল্যাটিন আমেরিকার নির্যাতিত নিপীড়িত মানুষের নেতা। সুতরাং বিশ্ব পরিসরে ওনার পরিচয় ছিল বা ওনার ছিল, ওনার ভূমিকা ছিল। এখন উনি সিলেটের মাটি মানুষের সাথে এত সম্পৃক্ত ছিলেন, একটা ঘটনা বলে আমি শেষ করতেছি। সেটা হলো আমাদের অবিভক্ত নেপের সিলেট অঞ্চলের বাম রাজনীতির অন্যতম নেতা আব্দুল হামিদ সাহেব কদমতলী। তো উনি আমাদেরকে বলছেন যে মৌলানা সাহেবের সাথে যখন দেখা হইতো উনি বলতেন যে সিলেটের সাতকরা, হামিদ তুমি কে সাতকরা আনছো সিলেটে। উনি বলছেন যে যত সময় আমি যাই, যাওয়ার আগে সাতকরা নিয়ে যাই। তো এই যে মৌলানা ভাসানী সিলেটে শুধু মানুষের সাথে মিশন নাই, মাটির সাথে মিশন নাই, সিলেটের এমনকি আমাদের যে ঐতিহ্যবাহী সাতকরা, সৌমিত্রদা হয়তো বুঝবেন না, সাতকরাটা হলো সিলেটের একটা ঐতিহ্যবাহী, এটা সাইট্রাস ফুড। তো সুতরাং এইটা উনি ভালোবাসতেন। তো সুতরাং এতটুকু সম্পর্ক গভীর ছিল। আর এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ জনাব অ্যাডভোকেট গিয়াসউদ্দিন সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। আপনারা জানেন এই বিরূপ আবহাওয়ায়ও সবাই আপনি আমাদের ভাসানী ফাউন্ডেশন সিলেটের ডাকে এসেছেন। এখানে প্রধান অতিথিকে বলতে চাই, এখানে যারা উপস্থিত প্রত্যেকেই বিভিন্ন সংগঠন থেকে এসেছেন এবং আজকে যারা আছেন সবাই কিন্তু আমাদের দর্শক না, সবাই কিন্তু আমাদের অতিথি। আমরা অত্যন্ত বিনয়ের সাথে আপনাদের বলতে চাই যে আমরা বক্তব্য দেওয়ার প্রদানের সুযোগ থাকলেও অনেককে আমরা বক্তব্য দিতে পারি নাই। এই জন্য আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভাসানী ফাউন্ডেশন এই জন্য আন্তরিকভাবে দুঃখিত, ভাসানী ফাউন্ডেশন সিলেট আন্তরিকভাবে দুঃখিত। আপনারা জানেন যে আজকে আবহাওয়া প্রতিকূল, বৃষ্টি হচ্ছে সিলেটে, তার উপর আবার ওই যে আমাদের অনুষ্ঠানের পর প্রেস কাভারেজ দিতে হবে, এই জন্য আমরা দ্রুত ওই অনুষ্ঠান শেষের দিকে নিয়ে যেতে চাই। তো আমি এখন বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ করছি আপনাদের সবার পরিচিত এবং আমাদের প্রেস ক্লাবের সভাপতি জনাব ইকরামুল কবির ইকু ভাইকে তার ওনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। সম্মানিত, অতি সম্মানিত আমাদের সবার অতি প্রিয় আজকের সবার সভাপতি, আমাদের মাঝে এসেছেন সুদূর ভারত থেকে প্রধান অতিথি এবং মঞ্চে উপবিষ্ট আমাদের শাহিন ভাই সহ সবাই আমরা আসলে এখানে যারা আছি ইতিমধ্যে আপনারা শুনেছেন সিলেটের এক একজন তারকা স্ব ক্ষেত্রে যাদের অবদান আছে সিলেটের, সবাই কিন্তু মোটামুটি সিলেট নগরীর প্রায় এখানে আছেন। আসলে বেশি কথা বলবো না, কারণ হচ্ছে গিয়ে যেই প্রবন্ধটি লিখেছেন জনাব জিবলুর রহমান, এই প্রবন্ধের মধ্যে মাওলানা ভাসানী ও সিলেটের গণভোটের একটি সারসংক্ষেপ উঠে এসেছে এবং এখানে সবচেয়ে একটি কি পয়েন্ট আছে, সেটা হচ্ছে গিয়ে 1947 জুলাইয়ের গণভোটে যারা সিলেটের আপামর জনগণকে পিছিয়ে রাখার জন্য বা গণভোটে যাতে অংশগ্রহণ করতে না পারে সেখানে 10 আনা 5 আনার একটা 8 আনা এবং 5 আনার একটা বিষয় জুড়ে দেওয়া হয়েছিল, যাতে করে ভোটার তো ভোটারে আবার ট্যাক্স যে দিবে সে ভোটার হবে, ট্যাক্স যে দিতে পারবে না সে ভোটার হতে পারবে না। এটা বোধহয় বিশ্বের আর কোথাও এখন পর্যন্ত অতীত এবং এখন পর্যন্ত কোথাও নেই। সবাই ভোটার, মানে নাগরিক মানেই তো ভোটার। এই গণভোটে মানুষজনকে, সিলেট অঞ্চলের মানুষজনকে দমিয়ে রাখার জন্য এই প্রথা চালু করা হয়েছিল, কিন্তু মাওলানা ভাসানী সহ নেতৃবৃন্দর অক্লান্ত পরিশ্রম এবং তাদের সংগ্রামী ভূমিকার কারণে সেই সময় আমরা এই সিলেটকে আলাদা করতে পেরেছি। এবং শুধু মাওলানা ভাসানী সেই সময় নয়, আমরা দেখেছি ফারাক্কা যে আন্দোলন, সেই লং মার্চে মাওলানা ভাসানী একটা ভূমিকা রেখেছিলেন। মাওলানা ভাসানী কাউকে ভয় পেতেন না। মাওলানা ভাসানী নিজেই একটি দেশ, নিজে একজন প্রতিষ্ঠান, নিজেই একজন রাজনীতিবিদ। মাওলানা ভাসানীর মতন ব্যক্তিত্ব, মাওলানা ভাসানীর মতো রাজনীতিবিদ, মাওলানা ভাসানীর মতন সংগ্রামী নেতা
যুগে যুগে প্রয়োজন, এই মুহূর্তে আরও বেশি প্রয়োজন। যে ব্যক্তিকে সব রাজনৈতিক দলগুলো ভয় পেতেন, যে ব্যক্তির কথায় সব রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হতেন, যেই নেতার কথায় সব রাজনৈতিক দলগুলো বিতর্কে, যেই নেতাকে সব রাজনৈতিক দলগুলো বিতর্কে ঊর্ধ্বে রাখতেন, সেই নেতাকে আবার বারবার প্রয়োজন। এবং আমরা মনে করি মাওলানা ভাসানী যুগে যুগে আমাদের মাঝে বেঁচে থাকবেন, আমাদের অন্তরে বেঁচে থাকবেন। মাওলানা ভাসানী যেই কর্মগুলো করে গেছেন, সেই কর্মগুলো যদি আমরা আবার আজকের যেই প্রবন্ধের মধ্যে উঠে এসেছেন, এইভাবে যদি বারবার বিভিন্ন অনুষ্ঠানে আমরা সবাই অংশগ্রহণ করি, মাওলানা ভাসানীর সম্বন্ধে আরও জানতে পারবো। এবং আমাকে মাওলানা ভাসানী ফাউন্ডেশন এখানে আমন্ত্রণ করার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং সিলেটের সাংবাদিক মহলের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ প্রেস ক্লাবের সাধারণ সভাপতি জনাব ইকরামুল কবির ইকু ভাইকে তার মূল্যবান বক্তব্য প্রদান। আপনারা জানেন এখানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ডিন জনাব কামাল উদ্দিন চৌধুরী সাহেব। আমি ওনাকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য, সাবেক ডিন, তো আমি ওনাকে ওনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম মাননীয় সভাপতি, আমি কাউকেই কিন্তু অ্যাড্রেস করছি না। আমি আজকে এসেছিলাম সৌমিত্র দস্তিদার চিত্র নির্মাতা ও লেখক ওনার কথা শুনবার জন্য, কিন্তু আমরাই তো অনেক সময় নিয়ে নিচ্ছি কথা বলতে বলতে। আমি জানি না উনি কতক্ষণই বলতে পারবেন আর আমি কতক্ষণ শুনতে পারবো। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সম্বন্ধে একটা কথাই শুধু বলতে চাই, উনি যে দলের প্রতিষ্ঠাতা ছিলেন সেই দল ওনাকে কখনোই স্বীকৃতি দেয় নাই, এবং যার ফলশ্রুতিতে গত 16 বছর 17-20 বছরে কেউ ওনার নামটি পর্যন্ত উচ্চারণ করতে পারে নাই। এবং এই সত্যটার কারণে, এই ভীতির কারণে যে জিনিসটা হয়েছে ওনার চর্চা হয় না। চর্চা না হলে উনি যে ওনার অস্তিত্বহীন হয়ে গেলেন তা কিন্তু না। আমি একটা উদাহরণ দিতে চাই। 1973-তে আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তো হঠাৎ একদিন আমাকে আহমেদ শরীফ স্যারের ছেলে বলল যে কামাল, এক ভদ্রলোক আসছে ইন্ডিয়া থেকে, ভাস্করন নায়ার, উনি আওয়ামী লীগের উপরে পিএইচডি করবেন 47 to 57, তুমি কি তার ইন্টারপ্রেটার হতে পারবা? তখন আর বিনিময়ে কি পাবা? পয়সা পাবা। তখন আমাদের দরকার ছাত্র মানুষ পয়সা, ঠিক আছে। তো সেখানে আমরা অনেক দলিল দস্তাবেজ খুঁজে দেখেছি আওয়ামী লীগের জন্মের ইতিহাসে। তো সত্যি কথা বলতে গেলে সেখানে যে নামটি বারবার এসেছে সেটা হচ্ছে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। তো একদিন আমাকে উনি বললেন যে আমি ভাসানী সাহেবকে ইন্টারভিউ নেবো। আমি তুমি চলে যাও সৌমিত্র সাহেব। বলে যে না, আমি যাবো না। তখন ওই যে হক কথা নামে একটা বই বেরোতো, আপনাদের মনে আছে কিনা জানি না, প্রচণ্ডভাবে এটা মানে একটা অ্যান্টি ফিলিংস ছিল, অ্যান্টি ইন্ডিয়ান ফিলিংস। তাদের নানাবিধ কারণও ছিল সেখানে হয়তোবা। তো উনি বলে আমি ওনার কাছে দেখা করতে পারবো না, কারণ দেখা করতে যদি আমার সাথে যথাযথ আচরণ না করেন, মৌলানা ভাসানী তোমার সাথে যথাযথ আচরণই করবেন। দেখ আমাকে যেতে হলো। আমি 73-র কথা বলছি। এটা গিয়ে যখন নামলাম ওখানে, তখন আমি জিজ্ঞেস করলাম মৌলানা ভাসানীর বাড়ি কোনটা। একটা ছোট কুড়ে ঘর ছিল কি একটা ঘর ছিল, আর উনি বসে বসে পান খাচ্ছেন। একটা লোক বললো এই যে উনি। তো আমরা দুজন দেখলাম। দেখার পরে ওনার সাথে প্রথম আমার ওনার সাথে এনকাউন্টারটা হলো। তারপরে উনি অনেক কথা বলছেন। আপনি তো নিশ্চয়ই বইয়ের যদি রেফারেন্স আপনার জানা থাকে, বইটা বেরিয়েছে, আবার পড়লে আপনি বইটা পেয়ে যাবেন। ইট ইজ ওয়ান্ডারফুল রিটার্ন এবং ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন। মৌলানা শুধু না, আওয়ামী লীগের উপরে। আর আওয়ামী লীগ অ্যান্ড মৌলানা ক্যানট বি সেপারেটেড। আওয়ামী লীগের যিনি পরবর্তীতে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য সভাপতি হয়েছিলেন, তিনিও কোনোদিন অস্বীকার করেন। আমার দুর্ভাগ্য হচ্ছে এটা যে আমরা আমাদের ইতিহাসকে চিনতে গেলে আমাদের ইতিহাসের যারা পুরুষ, ইতিহাসের যারা নায়ক, তাদেরকে আমরা ঠিকমতো চিনতে পারি না। একজনকে চিনলে আরেকজনকে চিনতে না হয়, যার জন্য কোনো অনুষ্ঠানে বক্তৃতা দিতে আমি আসতে প্রায়শই অস্বীকৃতি জানাই, কারণ আমি অর্ধেক বলবো না, এটা হয় না। তো যাই হোক, আপনার বক্তব্য শোনার জন্য আরও কিছুক্ষণ বসবো, যদি বলেন আমি শুনবো, আমি নিজেকে ঋদ্ধ করবো। এই কথাগুলো বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা আসলে বিরূপ আবহাওয়া
আর আপনারা যারা এসেছেন, অনেকে আজকে বৃহস্পতিবার ছিল আমাদের আসলে সরকারি খোলার দিন, এরপরে দেখেন আরো লোক আসার কথা ছিল কিন্তু ওনারা কেউ ব্যাংকে কেউ। আমরা ভাসানী ফাউন্ডেশন সিলেটের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা ও অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আপনারা এতক্ষণ ধরে যার বক্তব্য শোনার জন্য বসে আছেন, সেই কলকাতা থেকে আগত ভাসানী ফাউন্ডেশনের ভাসানী গবেষক, তথ্যচিত্র নির্মাতা, লেখক, যে সর্বগুণে গুণান্বিত জনাব সৌমিত্র দস্তিদার এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন। আমি ওনাকে ওনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। প্রথম কথা, আপনাদের প্রথম কথা অভিনন্দন, এই কারণে যে আমি মোটেই ভালো বক্তা নই, তবু ধৈর্য ধরে এতক্ষণ আপনারা বসে আছেন। আমি কি বলবো হয়তো সেইটুকু শোনার জন্যেই, কিন্তু আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিলাম এই কারণেই আমি মোটেই ভালো বক্তা নই। আমার কাজ হচ্ছে ক্যামেরার পেছনে থাকা, আমার মূল কাজ। ফলে আমি ক্যামেরা দিয়ে যে কথা বলতে পারি সেটা আমি খুব মাইকে বা অন্যান্য জায়গায় খুব একটা ভালো বক্তা নই বলে এটা অন্তত আমার ধারণা। এখন এই মৌলানা ভাসানীকে দিয়ে যদি শুরু করি, সারা রাত কথা বলে আমি যেতে পারি। তার কারণ আছে মৌলানা ভাসানীর এত অজস্র দিক নিয়ে আলোচনা করা যায়, যে আলোচনাটা সত্যি কোনো একটা নির্দিষ্ট সময়ে বেঁধে রাখা যায় না। কিন্তু যেহেতু আমাদের বিষয়টাকে একটা ঠিক করা হয়েই গেছে, ভালো বিষয়, কিন্তু এই যে প্রতিকূল আবহাওয়ার কথা বারবার বলা হচ্ছে, তো কোন প্রতিকূল আবহাওয়ার কথা উনি বলছেন জানি না। আমি একটা অন্য প্রতিকূল অবস্থার মধ্যে যে দাঁড়িয়ে কথা বলছি, সেটা নিশ্চয়ই আপনারা অনেকেই বুঝতে পারবেন। কেন কেউ সবাই সামনে আছেন, আবার কেউ সামনে নেই, কিন্তু তাদের চোখ আছে। এরকম কঠিন পরিস্থিতি, কঠিন প্রতিকূল আবহাওয়ায় কিন্তু আমাকে আজকে কথা বলতে হচ্ছে। আমার সঙ্গে ঢাকা থেকে আমার তরুণ বন্ধু বলছিল যে তুমি আজকে এরকম একটা সুন্দর সেমিনারের আবহাওয়ায় কালো শার্ট পরে যাচ্ছ কেন? এটা তো কোনো শোকের বিষয় নয়। তা আমি বললাম গোটাটাই তো এখন শোকের মধ্যে দিয়েই আমরা যাচ্ছি। কোন শব্দ বলবো, কিভাবে বলবো, কি বাক্য বলবো, সেটা কে ঠিক করে দেবে, এবং ঠিক না বললে কি কি পরিণতি হতে পারে, সেটা আপনারা যারা আছেন তারা নিশ্চয়ই সেটা আমার করুন কঠিন পরিস্থিতিতে আমার অবস্থাটা কি সেটা আন্দাজ করে আমি খুব বেশি জ্বালাময় কিছু বলবো না। এইটুকু ধরে নিয়ে আপনারা আমাকে যদি অনুমতি দেন তাহলে আমি নিশ্চয়ই কিছু কথা বলবো। না, বলতে তো আমি সবসময় পারি আর কি। এখন কথাটা হচ্ছে যে আমি মৌলানা কিন্তু ইতিবাচক কথাই বলবো। জিবলু ভাই অনেক সুন্দর কথা বলেছেন, আমার কাজ অর্ধেক শেষ করে দিয়েছেন উনি, আমাকে নতুন খুব একটা কিছু বলার কিছু নেই। কিন্তু তা সত্ত্বেও আমি ইতিবাচক বলবো এই কারণে যে দুটো কারণে ইতিবাচক আমি বলি। একটা ব্যক্তি জায়গায় দাঁড়িয়ে, আর একটা হচ্ছে সামগ্রিক জায়গায় দাঁড়িয়ে। সামগ্রিক জায়গাটা হচ্ছে যে আজকে কিন্তু গোটা পৃথিবীতে নতুন করে মৌলানা ভাসানীর চর্চা শুরু হয়েছে। অন্তত 17টা দেশের কথা আমরা বলতে পারি যেখানে ইউনিভার্সিটি লেভেলে তরুণ প্রজন্মের মধ্যে কিন্তু মৌলানা ভাসানীর চর্চা শুরু হয়েছে। এমন এটা সত্যি খুব ইতিবাচক দিক। এবং আমাদের মতো কলকাতাতে যেখানে সত্যি কথা একজনের কথা ছাড়া এবং একজন চলে যাওয়ার কারণে এখনই মোটামুটি শোকে আবহাওয়া তৈরি হয়ে আছে আর কি, সেরকম জায়গায়ও কিন্তু মৌলানা ভাসানীর চর্চা কিন্তু নতুন উদ্যমে শুরু হয়েছে। অনেক তরুণ ছেলেমেয়ে কিন্তু তাতে সামিল হচ্ছেন। আমি এখন খুব নিশ্চিন্তে আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি অনেক জায়গা আছে, পশ্চিমবাংলার অনেক জেলা আছে যেখানে আপনারা যেমন একদিনকে 1.5 দিন কি 2 দিনের মধ্যে একটা প্রস্তুতি সভা
সিদ্ধান্ত নিয়ে মৌলানা ভাসানী চর্চা করছেন, তেমনি ওখানেও কিন্তু মৌলানা ভাসানী চর্চা করার জন্য 100, 200, 300 লোককে জড়ো করাটা আজকেও খুব একটা কঠিন কাজ নয়। এটা হচ্ছে ইতিবাচক দিক। আর একটা হচ্ছে যে তাহলে কেন মৌলানা ভাসানী, তো দুটো জায়গা থেকে আমি বলতে পারি। একটা হচ্ছে মৌলানা ভাসানীকে স্মৃতিচারণ করা, যেটা সাধারণ ক্ষেত্রে আমরা সবাই করি। মৌলানা খেতে ভালোবাসতেন, মৌলানা এই করতে ভালোবাসতেন, মজলুম জননেতা, এইগুলো তো নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ দিক একটা মানুষকে চেনার জন্যে, একটা মানুষের সাহস, একটা মানুষের অসাম্প্রদায়িক চিন্তা ভাবনাকে বোঝার জন্যে নানান স্মৃতিতে তাকে তো আলোচনা করতেই হবে। আমি তো ভাবছিলাম যে এই সিলেটের রাস্তা দিয়ে উনি অনেক সময় হেঁটে গেছেন, এই সিলেটে অনেকের সাথে উনি কথা বলেছেন, এই সিলেটে উনি আলোচনা করেছেন, মিটিং করেছেন। এখন এগুলো তো স্মৃতি, এবং আমিও তো শাহিন ভাইকে বলেছি যে এই স্মৃতি কিছুটাও যদি থেকে থাকে, উনি কোথায় থাকতেন, কোন বাড়িতে বসতেন, আমি সেগুলো একটু দেখার আমার ইচ্ছা আছে। কিন্তু তরুণদের ক্ষেত্রে ইতিবাচকটা কি? মৌলানাকে নিয়ে নতুন করে কেন চর্চা শুরু হয়েছে? অনেকগুলো দিক দেখবেন এখন নতুন রাজনীতিতে, সারা পৃথিবীব্যাপী যে নতুন রাজনৈতিক পরিসর তৈরি হচ্ছে, আমরা চাই বা না চাই, কিন্তু রাজনৈতিক পরিভাষা পাল্টাচ্ছে, রাজনৈতিক পরিসর নতুন নতুন জায়গা, নতুন নতুন পরিভাষা তৈরি হচ্ছে, অনেক ডিসকোর্স রাজনীতিতে যেগুলো আসছে, সেখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু মৌলানা ভাষাই অপরিহার্য হয়ে যাচ্ছে। কীরকম? আপনারা যদি এই যে ফারাক্কার কথা আপনারা সবাই বলেন, আমিও ঢাকাতে এসে ফারাক্কা নিয়ে আলোচনা করেছি, কিন্তু সাধারণ ক্ষেত্রে ফারাক্কা পানির কথা বলতে গেলে, ফারাক্কা বাঁধের কথা বলতে গেলে আমরা একটা রাজনীতির জায়গা থেকে কথা বলি। রাজনীতি তো থাকবেই, রাজনীতি বাদ দিয়ে কিছু জীবন বা কোনো কিছু হয় বলে আমি একজন ফিল্ম মেকার হিসেবে বা ব্যক্তি হিসেবেও বিশ্বাস করি না। কিন্তু সরাসরি রাজনীতির পাশাপাশি যদি দেখেন যে রবীন্দ্রনাথ একটা নাটক লিখেছিলেন মুক্তধারা, বড় বাঁধের বিপদ নিয়ে, তারপরে 20-22 সালের পরে কিন্তু বড় বাঁধের বিপদ নিয়ে কিন্তু ইউরোপ আমেরিকাতেও কোনো চর্চা ছিল না। একমাত্র উপমহাদেশের রাজনীতিবিদ যিনি এই বড় বাঁধের বিপদ নিয়ে কিন্তু সচেতন করেছিলেন তিনি মৌলানা ভাসানী। তখন দেখুন আমাদের মেধা পাটেকর বা অন্যান্যরাও কিন্তু পরিবেশ আন্দোলনে সেভাবে যুক্ত ছিলেন না। মৌলানা ভাসানী কিন্তু জিজ্ঞেস করছে ইন্দিরা গান্ধীর সঙ্গে তার যে চিঠি চালাচালি হয়েছিল, সেখানে দেখবেন সেখানে আছে যে মৌলানা ইন্দিরা গান্ধীকে ঠাট্টা করেও বলছেন যে দেখো স্নেহের ইন্দিরা, তুমি তো বলছো যে এত কিউসেক পানি তোমরা পাবে, এত কিউসেক পানি আমরা পাবো, এ তো নয় বোঝা গেল, কিন্তু কত পানি জল মাছের জন্যে লাগে, কতটা সাপের জন্যে লাগে, কতটা ব্যাঙের জন্যে লাগে, এই হিসেবটা তো তোমার ইঞ্জিনিয়ার বা বিজ্ঞানীরা করতে পারেনি। এখন এই যে ধরুন ইকোলজির কথা, এইটা কিন্তু মৌলানা ছাড়া কেউ কিন্তু উপমহাদেশে তখনও বলেননি, এখনও রাজনীতিবিদ হিসেবে দু একজন ছাড়া সেভাবে কাউকে আমি শুনছি না যে বড় বাঁধ বা অন্যান্য পরিবেশ নিয়ে জায়গা তৈরি করা, সেটা মৌলানা ছাড়া কেউ বলেছিলেন বলে। এক দ্বিতীয় হচ্ছে মৌলানার রাজনীতিতে একটা নতুন ভাষা তৈরি করেছিলেন। দেখুন আমরা গ্রামসিকে নিয়ে অনেক কথা বলি, গ্রামসির যে সাবঅল্টার্ন স্টাডিজ, যে নিম্নবর্গের যে মানুষের কথা তাকে তুলে নিয়ে আসা, হেজিমনিকে কাউন্টার করা, সে মৌলানা তো সপ্তে সপ্তে সেই কাজটা করে গেছে। তৎকালীন পূর্ব বাংলার মতো বা তারও আগের আসামের মতো জায়গায় মৌলানা কিন্তু সাম্যবাদের কথা বলে গেছেন, জমির অধিকারের কথা বলে গেছেন, গরিব মানুষের কথা বলে গেছেন, গরিব মানুষের অধিকারের কথা বলে গেছেন। উনি যখন গণভোটে পাকিস্তানের সঙ্গে থাকবার কথা ঘোষণা করছেন, জিল্লু বোধহয় বলছিল সেটা, উনি কিন্তু বারবার একমাত্র রাজনীতিবিদ, উনি কিন্তু হিন্দু মুসলমান নির্বিশেষে যে এমন একটা দেশ তোমরা পাবে যেখানে তোমরা অধিকার পাবে, এই অধিকার শব্দটাই কিন্তু মৌলানা সবচেয়ে বেশি জোর দিয়েছে। আজকে যে এই যে ল্যাঙ্গুয়েজ অফ পলিটিক্স, নতুন ভাষা, দেখুন উনি 1905 সালে কিন্তু যখন রাজনীতির কথা, উনি রাজনীতিকে একটা খুব জায়গা থেকে দেখার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন, তখনও কিন্তু উনি আপনার বোধহয় আপনার যে 1905 যে বঙ্গভঙ্গ আন্দোলন পক্ষে বিপক্ষে, ওখানে অনেক রাজনীতিবিদরা কথা বলছেন, তারা ভাষণ দিচ্ছেন, তারা মানুষের মনোরঞ্জনও করছেন, কিন্তু মৌলানাকে আকৃষ্ট করতে পারছেন না। কেন করতে পারছেন না? তারা বেশিরভাগই সুটের পুটের রাজনীতিবিদ ছিলেন। সেই রাজনীতিবিদদের ভাষায় কখনো
গরিব মানুষের কথা, কৃষকের কথা, ক্ষেতমজুরের কথা, প্রান্তিক মানুষের কথা উঠে আসেনি। মৌলানা হতাশ হচ্ছেন। 1897 সালে কিন্তু মৌলানা প্রথম জলেশ্বরে গিয়ে হাজির হয়েছিলেন নাসিরউদ্দিন বগদাদির হাত ধরে। কেন? তিনি অনাথ ছিলেন সিরাজগঞ্জে। তাকে আমি সেখানে যাওয়ার আমার সুযোগ হয়েছে। ধনগড়া গ্রাম থেকে তাকে উচ্ছেদ করে দেওয়া হয়েছিল। গ্যাঁচিরা বাবা মা চলে গেছিল, ভাই বোন কেউ ছিল না। তিনি কিন্তু ধাক্কা খেয়েছিলেন। তিনি কিন্তু গ্যাঁচিরা তাকে বহিষ্কার করেছিল। তিনি সেখানে কিন্তু অনাথ এতিম হয়ে কিন্তু তখন তিনি গরিব ঘুরে বেড়াচ্ছিলেন। তখন এই নাসিরউদ্দিন বগদাদি তাকে খুঁজে বের করেন। একটি কথা বোধহয় তরুণ সঞ্জয় বলেছিলেন যে মৌলানা হয়ে উঠলেন কি করে। এবং কেউই কিন্তু আকাশ থেকে কিছু পড়ে মৌলানা হয়ে যাবেন কি, নেলসন ম্যান্ডেলা হবেন কি, মাসুম হবেন, এটা হয় না। আমরা চাই বা না চাই, কোথাও না কোথাও একটা পরিবেশ বা সামাজিক প্রক্রিয়া তাকে সামনে এগিয়ে দেয়। তার শৈশবে কিন্তু উনি এমন একটা জায়গায় জন্মেছিলেন, সেটা কিন্তু অবিভক্ত ভারতবর্ষে, অবিভক্ত বাংলার তো বটেই, কৃষক আন্দোলনের গড়, সংগঠিত কৃষক আন্দোলনের মূল জায়গা ছিল সিরাজগঞ্জ। মৌলানা যখন জন্মাচ্ছেন 1880 সালে, তখনও কিন্তু লোকগানে, কথকথায়, নানান জায়গায় স্মৃতিচারণায় ঘুরে ফিরে আসছে সিরাজগঞ্জের কৃষক আন্দোলন। মৌলানা কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত হয়েছিলেন সাংস্কৃতিক আন্দোলনে। ওনার জ্ঞাতিদের সঙ্গে এটার একটা বিরাট কন্ট্রাডিকশন ছিল। মৌলানা কবি গান করতে ভালোবাসতেন। মৌলানা বিভিন্ন লোকসংস্কৃতির সঙ্গে তখন থেকে যুক্ত হয়ে পড়েছিলেন। এখন এই মৌলানা যখন জলেশ্বরে এলেন, তাকে তার পীর খুব পছন্দ করতেন মেধাবী হিসেবে, এবং নানা রকমভাবে একজন উনি ধর্মপ্রাণ মুসলিম এরকম একটা জায়গা ছিল, এবং ওনাকে কিন্তু দেওবন্দে পাঠানো হয়েছিল। এগুলো আপনারা সবাই জানেন, এখানে আমার নতুন করে বলারও নেই। কিন্তু যেটা বলার সেটা হচ্ছে, দেখুন তখন কিন্তু ভারতের মুসলিম আন্দোলনও দুটো ধারায় বিভক্ত হয়ে যাচ্ছে। একটা হচ্ছে আলিগড়, একটা হচ্ছে দেওবন্দ। আলিগড় বলা হচ্ছে রক্ষণশীলতার বাইরে গিয়ে একটা নতুন হাওয়া বা নতুন আলো আনছে। দেওবন্দ কিন্তু বলা হচ্ছে যে ধর্মীয় শিক্ষার মূল জায়গা। কিন্তু যেটা বলা কম হচ্ছে, ইদানিংকালে অন্তত কম বলা হচ্ছে, দেওবন্দ কিন্তু ভারতের স্বাধীনতা আন্দোলনের সবচেয়ে বড় শক্তিশালী ঘাঁটি। দেওবন্দে যত মানুষ প্রাণ দিয়েছে স্বাধীনতা আন্দোলনে, সেই সংখ্যা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। কিন্তু ঘটনাচক্রে আমরা আজকে সেটা স্বীকার করতে পারি না। এটার অনেক কারণ আছে, এগুলো আপনারা জানেন। এগুলো নতুন করে আলোচনা করতে গেলে সত্যি সময় একটা ব্যাপার, অনেক দূরে দূরে আপনারা হয়তো যাবেন। আমি না এখন কাছে আছি, এই মুহূর্তে আর কি কাছে আছি। ফলে মৌলানা যখন ফিরলেন, মৌলানা কিন্তু 1904 সাল নাগাদ আসামে ফিরছে। কিন্তু দেখুন, উনি নিজেও বলছে যে আমার যা ওই দেওবন্দের যে বিদ্যে বুদ্ধি হলো, আমি ইমামতি করে সারা জীবন কাটিয়ে দিতে পারি। কিন্তু দেখুন, উনি এটাও বলছেন উনি যে আমার সমস্ত ভাই বেরাদার, ওই পীর ইমাম সবাই কিন্তু সবসময় দেখছি পরকালের কথা বসবে, তারা খুব দুশ্চিন্তায় আছেন। আমাকে আকৃষ্ট করলো ইহকাল। উনি বলছেন ইসলামের যে সাম্য, তার মধ্যে তো একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে অর্থনৈতিক সাম্য। তো অর্থনৈতিক সাম্য যদি সেখানে না থাকে, তার অধিকার চেতনা যদি সেখানে না থাকে, তাহলে এই সাম্য তো শুধু পরকালের জন্য ভেবে অযথা মানে তার কোনো লাভ নেই। উনি বলছেন, ওনার লেখাতে আছে, এটা আমার কথা নয়। আপনারা যারা চর্চা করেন তারা এটা বলতে পারবেন, আরও ভালো বলতে পারবেন। এবার মৌলানা কিন্তু সরাসরি রাজনীতিতে আসছেন কবে থেকে দেখুন। উনি 17-18 সাল থেকে কিন্তু উনি সন্তোষ পাবনা ময়মনসিংহের কৃষকদের সঙ্গে কিন্তু উনি সম্পর্ক তৈরি করছেন। কিন্তু উনি, আমি প্রথমেই বলেছি 1905-এর যে জাতীয়তাবাদী আন্দোলন, তখন থেকে কিন্তু সেটা ধীরে 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 উগ্র হিন্দুত্ববাদী আন্দোলনে শিফট করছে। যে রবীন্দ্রনাথ 5 সালে বঙ্গভঙ্গ সমর্থন করছেন, 8 সালে তিনি শিফট করে যাচ্ছেন। তিনি বলছেন যে এটা এই আন্দোলনের সঙ্গে কোনো সম্পর্ক নেই, সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই, গরিব মুসলমানের কোনো সম্পর্ক নেই, গরিব আদিবাসীদের তখন তো প্রশ্ন নেই, তাও আদিবাসী উপজাতিদের কোনো সম্পর্ক নেই। এই মৌলানা কিন্তু 24 সালে দীক্ষিত হচ্ছেন চিত্তরঞ্জন দাসের দ্বারা।
যে চিত্তরঞ্জন দাস তার আগে কিন্তু বেঙ্গল প্যাক্ট করেছে। বেঙ্গল প্যাক্ট কিন্তু তখনকার যদি বিচার করেন একটা অত্যন্ত আধুনিকতম একটা গুরুত্বপূর্ণ অসাম্প্রদায়িক জায়গা। চিত্তরঞ্জন দাসের বেঙ্গল প্যাক্ট কিন্তু এখন কংগ্রেসও সেভাবে আলোচনায় আনে না। মুখে তারা চিত্তরঞ্জন দাসের কথা বলেন, মুখে তারা সুভাষচন্দ্রের কথা বলেন, কিন্তু সেভাবে আনেন না। আমরা সুভাষচন্দ্র বসুর কথা বারবার উচ্চারণ করি চিত্তরঞ্জন দাসের ভাবশিষ্য হিসেবে, কিন্তু আমরা ভাবশিষ্য হিসেবে মৌলানা ভাসানীকে বলি না। অথচ মৌলানা সারা জীবন কিন্তু বলে গেছেন চিত্তরঞ্জন দাসের কথা। আমার মনে আছে, আমার যে বই যদি আপনারা কেউ পড়েন, আমার মনে আছে এক ভদ্রলোক এখনও বেঁচে আছেন, তিনি চতুরঙ্গ পত্রিকা চালাতেন আর কি। চতুরঙ্গের কথা আপনারা তো জানেনই, যে তিনি আমাকে বলেছিলেন, তার তো এখনও তার বয়স 93, এখনও বেঁচে আছেন। তিনি বলেছিলেন যে একদিন হঠাৎ উনি আমাকে মৌলানা ফোন করলেন কলকাতায়, যে তুমি আমাকে নিয়ে একবার চিত্তরঞ্জনের বাড়িতে নিয়ে চল। যখন উনি ওই ইস্কান্দার মির্জা যখন তাকে ধমকে দিয়েছিল, মানে ধমকে বলেছিল গুলি করে মারবো বলে, তিনি কিছুদিন কলকাতায় থাকতে বাধ্য হয়েছিলেন, তখন তিনি রাত্রিবেলা ফোন করে বলছেন যে আমাকে একবার চিত্তরঞ্জন দাসের বাড়িতে নিয়ে যাও। বলছি এই রাত দুপুরে আপনি কোথায় যাবেন, সে তো বন্ধ হয়ে গেছে সব। বলে আমি দূর থেকে দেখব। এবং তখন উনি থাকতেন টাওয়ার লজে। যদি কেউ কলকাতায় গিয়ে থাকেন, শিয়ালদায় দেখবেন টাওয়ার লজ আছে। সেই টাওয়ার লজ কিন্তু খুব ঐতিহাসিক একটা জায়গা, যে টাওয়ার লজের কথা কিন্তু সেভাবে কেউ উচ্চারণই করে না। কলকাতায় উনি কিন্তু বন্দী হয়ে না, উনি স্বেচ্ছায় ওখানে ছিলেন। এখন কথাটা হচ্ছে, ওনাকে কিন্তু সেই রাত্রিবেলা চিত্তরঞ্জনের বাড়িতে নিয়ে যাওয়া হলো, এবং দূর থেকে উনি দেখলেন, দেখে চুপ করে গেলেন। আপনারা তো জানেন, যারা চর্চা করেন, যে মৌলানা অনর্গল কথা বলতে ভালোবাসতেন। সেই মৌলানা হঠাৎ চুপ করে গেলেন, বললেন আমি একটু ময়দানে যাব, তুমি আমাকে ময়দানে নিয়ে যাও। তো উনি ময়দানে নিয়ে গেলেন। ময়দানে চুপচাপ তখন উনি বসে আছেন, মৌলানা কথাও বলছেন না, সারা শব্দও দিচ্ছেন না, ভালো মন্দ কিছুই বলছেন না, ধ্যানমগ্ন হয়ে গেছেন মৌলানা। তারপরেই মৌলানা কান্নায় ভেঙে পড়লেন, যেটা মৌলানার স্বভাব বিরুদ্ধ। বলছেন চিত্তরঞ্জন যদি আজকে থাকতেন, তাহলে দেখো দেশ ভাগ হতো, হলেও অন্য চেহারায় হয়তো হতো, মানুষ তার অধিকার ফিরে পেত। এটা অনেকটা হয়তো আবেগ থাকতে পারে, কিন্তু এই আবেগটা কিন্তু মৌলানার একটা চালনা শক্তি, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মৌলানার এই আবেগ। কিন্তু আপনারা এবার যদি দেখেন, মৌলানা কেন আসামে চলে গেলেন, আমি বলি তখন গেরিলা যুদ্ধের একজন নায়কের মতো মৌলানার কিন্তু রিট্রিট জোন ছিল আসাম। অন্যান্য জমিদার, তার লেঠেল বাহিনী সবাই মিলে তো মৌলানাকে বহিষ্কার করলো, ব্রিটিশ সবাই মিলেমিশে তো তখন তো মৌলানাকে তার দেশ থেকে, মানে তার ভূখণ্ড থেকে তাকে সরিয়ে দিল। আমি যদি গেরিলা যুদ্ধের জায়গা থেকে ব্যাপারটাকে দেখি, আজকাল তো আধুনিক মিলিটারাইজেশনের ক্ষেত্রে এই পরিভাষাগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। আসাম তো তার কাছে ছিল রিট্রিট জোন। তিনি যখন নদীপথে আসামে যাচ্ছেন, এই বুরুঙ্গমারি, কুড়িগ্রাম হয়ে, রৌমারি হয়ে, নামাজের চর হয়ে যাচ্ছেন, তখন তো সেখানে ওই লেঠেল বাহিনী এবং ব্রিটিশ সেনারা তাকে আক্রমণ করল। মৌলানার তো যায় অবস্থা, আসামে ঢুকবেন কি, তার আগেই তো উনি প্রায় চলে যাওয়ার মতো অবস্থায়, তাকে তো মারা পরিকল্পনা হয়েছে। এবার কে তাকে বাঁচালো? ডাকাতরা বাঁচালো। কৈশী ডাকাত, যার উনি পরবর্তীকালের কৃষক নেতা হয়েছিলেন, আমাদের কৈশী দেওয়ান হিসেবে তিনি চরের মানুষের রক্ষাকর্তা ছিলেন। পরবর্তীকালে 71-এ উনি শহীদ হন, মুক্তিযুদ্ধে শহীদ হন তিনি। আমরা দেখুন, যখন চীন বিপ্লবের কথা বলি, আমরা কিন্তু চুতে করো খারাপ অবস্থা থেকে মাসুদকে ডান হাত হয়ে গেছিলেন, আমরা সেটা বলি, কিন্তু আমরা কিন্তু কৈশী ডাকাতের কথা বলি না। যে কৈশী ডাকাত কিন্তু হৃদয় দিয়ে তার ডাকাত বাহিনীকে নিয়ে মৌলানাকে বাঁচিয়েছিলেন, এবং মৌলানার পরবর্তীকালে অন্যতম গুরুত্বপূর্ণ মানে শক্তি হয়ে উঠেছিলেন মৌলানা। আমি প্রথমেই বলছিলাম, মৌলানা আমার অনেক সময় মনে হয় মৌলানা সানিয়াত সেনের মতো ছিলেন একজন। মৌলানা কোনোদিন কমিউনিস্ট ছিলেন না, কিন্তু মৌলানা সানিয়াত সেনের মতো জাতীয় নেতা ছিলেন, এবং আরও বেশি জাতীয় নেতা হয়ে উঠতে পারতেন। আমাদের দুর্ভাগ্য, বাংলাদেশের দুর্ভাগ্য, বা হয়তো ভারতেরও দুর্ভাগ্য, আমরা মৌলানাকে ইতিহাসের জায়গা থেকে বিচার করিনি।
আমরা মৌলানাকে সমানে মুছে ফেলার চেষ্টা করেছি। আমরা মৌলানাকে কেন মুছে ফেলার চেষ্টা করেছি? তার কারণটা হচ্ছে মৌলানার যে ভয়েস, যে পিপলস ভয়েস, মৌলানার যে গণমানুষের কণ্ঠ, আমরা সেটাকে আটকাতে চেয়েছি। মৌলানার সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্বটা এই জায়গায়, কিন্তু আপনার ব্যক্তি মৌলানাকে পছন্দ করা না করা অন্য আলোচনা। মৌলানা ছিলেন গণমানুষের নেতা। আমি যতবার মৌলানা চর্চা করতে এসেছি, আমি তো বিরাট দিন কিন্তু বাংলাদেশে ঘুরছি তাও না, শাহিন ভাই জানেন, বছর 10 হবে হয়তো। আমার গবেষণাটা কিরমভাবে আমি গবেষণা করি, নিশ্চয়ই দলিল দস্তাবেজ দেখি, কিন্তু ঢাকাতে অনেক আর্কাইভস আছে, সেখানে মৌলানাকে মুছে ফেলা হয়েছে। মৌলানার পুলিশ রেকর্ড কী ছিল সেগুলো আপনি খুঁজলে এখন পাবেন না। আমি এই বাংলাদেশের এই যে জুলাই ঘটনা নিয়ে আমি একটি ছবি করেছি, জুলাই মাসেই আবার সেটা রিলিজ করব। সেখানে আমার শুরু শটটাই হচ্ছে মৌলানা ভাসানী, 9 মার্চ 1971 বক্তৃতা পল্টন ময়দান। সেখানে কিন্তু স্লোগান উঠেছে জাতির পিতা মৌলানা ভাসানী। আমি ওই সিনেমার শটটা দিয়েই কিন্তু আমি বলবার চেষ্টা করেছি যে জাতির পিতা আসলে কে। আপনারা নিশ্চয়ই সুযোগ হবে, আমি রিল্যাক্স মোডে আছি খানিকটা, ছবিটা শেষ করেছি, জুলাই হয়তো দেখাবো। হ্যাঁ, আমি কোথায় দেখাবো তাও জানি না, কিন্তু মৌলানাকে আমি কেন পছন্দ করব? আমার তো মৌলানা পছন্দ করা কোনো স্মৃতিচারণের দায় নেই। কিন্তু যেটা বারবার বলছি, আজকে যে নতুন রাজনীতির ভাষা, পুঁজির কারণে তো গোটা উপমহাদেশ কেন গোটা পৃথিবীর এখন একটা বৈষম্যের জায়গা তৈরি হচ্ছে। এটা আমরা চাই বা না চাই, এটাই বাস্তব, এটাই ঘটনা। তাহলে সেখানে কে নেতৃত্ব দেবে? কে? কার ফিলোসফি? অবশ্যই মৌলানা ভাসানী। মৌলানা আপনি বলবেন কি করে নেতৃত্ব দেবে? গণমানুষের কথা বলে। আজকেই যারা আমরা মিডিয়াতে আছি, উনি প্রেস ক্লাবে আছেন, আমিও বহু বছর মিডিয়াতে আছি, আমি তো সাংবাদিকতা করতাম, এখনো তো আমাদের ঢাকার কাগজগুলোতে আমি নিয়ম করে কালাম লিখি, যুগান্তর, দেশ রূপান্তরে। কিন্তু আমি জানি মেন স্ট্রিম মিডিয়া আমাদের কিছু দিতে পারে না। মেন স্ট্রিম মিডিয়ার অনেকগুলো সীমাবদ্ধতা আছে, সাংবাদিক চেষ্টা করলেও সেটা করতে পারে না, আমি নিজে জানি, বহু বছর হয়ে গেছে আমার। আমি কেন মৌলানার খোঁজ পেয়েছিলাম আসামে গিয়ে? দেখুন, আসামে আমরা মৌলানার ওই সময়ের কথা বলছি, যখন গণভোটের কথা বলছি, কিন্তু তারপরে কি হলো, যেটা কেউ বোধহয় বলেছেন, হ্যাঁ, এখন তারপরে সত্যি কী হলো? তারপরে যেটা হলো সেটা হচ্ছে খুব দুঃখজনক হলো। দুঃখজনক কেন হলো? মৌলানা চলে এলেন, মানে চলে আসতে বাধ্য হলেন। মৌলানা তো 15ই আগস্ট 47-এ জেলবন্দি। তিনি দুঃখ করছেন যে তিনি একসময় কংগ্রেস করতেন, কংগ্রেসেরও কোনো নেতা তাকে জানালো না। তিনি মুসলিম লীগ সভাপতি, কিন্তু উনি জানেন না দেশটা ভাগ হয়ে গেছে বা দেশ আলাদা হয়ে যাচ্ছে। ওনাকে কেউ জানায়নি, জানাবে কেন? সাদুল্লাহ কি বলছেন জিন্নাকে, যে এক মৌলানা যথেষ্ট মুসলিম লীগকে ভেঙে দেওয়ার পক্ষে, পাকিস্তানকে ভেঙে দেওয়ার পক্ষে। কারণ মৌলানা তো কোনো স্ট্রাকচারের মধ্যে থাকতে ভালোবাসতেন না। মৌলানা আর একটা কৃতিত্ব আপনারা খেয়াল করে দেখবেন, আপনারা জানেন যে আসামেই যেটা হয়েছে, প্রথম মৌলানা আগে কংগ্রেস করতেন, পরে মুসলিম লীগ করেছে, কিন্তু পাশাপাশি কিন্তু মৌলানা কৃষক শ্রমিকদের সংগঠন করে গেছেন। যত অ্যাজিটেশন উনি করেছেন সেটা কিন্তু ওই কৃষক শ্রমিকদের সংগঠন নিয়ে। উনি কিন্তু মুসলিম লীগের পতাকার নিচে গিয়ে আন্দোলন করেছে, সংখ্যাটা অনেক কম, অনেক কম। আপনি খেয়াল করে দেখুন, 24 সালে যখন ধরুন উনি যে সম্মেলন করলেন, ওনার নাম সঙ্গে যুক্ত হয়ে গেল, ভাসানচরের মৌলানা ভাসানী হয়ে গেলেন উনি। এখন এই ওনাকে মৌলানা বলা হয়, উনি তো দেওবন্দ থেকে ডিগ্রি নিয়ে আসেননি। কিন্তু মৌলানা তো মূলত আসামে যে মুরব্বী মানুষ, জ্ঞানী মানুষকে মৌলানা বলা হয়। তো মৌলানা এক্ষেত্রে তো অসাম্প্রদায়িক একটা ভূমিকাতেই ছিলেন। মৌলানা যখন প্রথম আসামে আন্দোলন করেন, লোকে বলে উনি এখান থেকে পূর্ব বাংলা থেকে যাওয়া কৃষকদের জন্য আন্দোলন করেছিলেন এবং তারা প্রত্যেকেই মুসলিম ছিলেন, গরিব মুসলিম ছিলেন। সেটাও কিন্তু ঠিক না। উনি প্রথম বাটখারা ওজন কারচুপি নিয়ে উনি আন্দোলন করেছিলেন, সেটা কিন্তু উপজাতিদের নিয়ে।
তাদের নিয়ে কিন্তু উনি প্রথম আন্দোলনটা শুরু করেন। এবং এই যে আমরা ধরুন বারবার বলি, বিশেষ করে এখন নানানভাবে আসামের এনআরসি বা অন্যান্য প্রশ্ন উঠে আসছে, এখন দেখুন মৌলানা কাদের জন্য লড়াই করতে গেছিলেন? এখানকার যে কৃষক, ময়মনসিংহ বলুন, পাবনা বলুন, রাজশাহী বলুন, সন্তোষ বলুন, এইখান থেকে কৃষকরা ওপারে চলে গেছিলেন, আসামে চলে গেছিলেন। তার আগে তো 1884 পর্যন্ত তো সিলেটের সঙ্গে তো বাংলারই সম্পর্ক, তারা তো আসামে ছিল না, তারা তো বৃহত্তর বাংলারই প্রভিন্স তারা। ফলে এই কৃষকরা কখন গেল? কৃষকরা কিছুটা অবশ্যই যোদ্ধাদের অত্যাচারে, সামন্ত ব্যবস্থার অত্যাচারে তারা যেতে বাধ্য হয়েছিলেন। কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ দিক ছিল, খেয়াল করে দেখুন, তখন কিন্তু চা বাগানগুলো গড়ে উঠছে। এই চা বাগানগুলোর যে এই যে বিভিন্ন জায়গা থেকে ঝাড়খণ্ড বা অন্য, আজকে ঝাড়খণ্ড বা অন্যান্য বিহার প্রভিন্স থেকে যে লোক নিয়ে আসা হচ্ছে, তারা খাবে এটা কি? তখন তাদের হাতে পায়ে ধরে কিন্তু নিয়ে আসা হয়েছে যে বাবা তোমরা এসো, তোমাদের এই টাকা দিচ্ছি। কেন? তখনকার অসমিয়ারা চাষ করতে জানতো না, বাংলার কৃষকরা এটা জানতো। বাংলার কৃষকরা তখন ফসল তৈরি করেছিলেন, চা বাগানের শ্রমিকদের তারা খাবার ব্যবস্থা করেছিলেন। একই সঙ্গে তখন ইংরেজদের সঙ্গে কম্পিটিশান ছিল। কি কম্পিটিশান ছিল? যে কে কতটা রেভিনিউ আর্ন করাতে পারে। আসাম যখন শস্য শ্যামল হয়ে উঠছে, তখন কিন্তু এই প্রতিযোগীদের মধ্যে তারা এগিয়ে আসছে, ব্রিটিশরা এগিয়ে আসছে যে আমাদেরই জেলা, আমরাই তো এই গোয়ালপাড়া বা ধুবড়িতে এত রেভিনিউ আর্ন করেছি, দ্বিগুণ তিনগুণ রেভিনিউ আর্ন করেছে। কাদের শ্রমে? অবশ্যই সেটা হচ্ছে এই শ্রমে, এই যে সাধারণ যে কৃষকরা গেছিল পূর্ব বাংলা থেকে, তৎকালীন পূর্ব বাংলা থেকে, তাদের শ্রমে কিন্তু তারা আয় করেছিলেন। এইবার যখন সমৃদ্ধশালী হয়ে উঠলো সব কিছু, তখন দেখা গেল যে বাঙালিকে সরিয়ে দেওয়া যাক, বাঙালিকে সরিয়ে বহিষ্কার করো, এবং এই লাইন প্রথা শুরু করা হলো। আর লাইন প্রথা তো দেখুন, লাইন প্রথা তখন আমি নেলসন ম্যান্ডেলার কথা বলি, দক্ষিণ আফ্রিকার কথা আমরা বলি, মৌলানার কথা আমরা বলি না। কিন্তু নেলসন ম্যান্ডেলার মতোই কিন্তু মৌলানা ভাসানী কিন্তু ওই লাইন প্রথার বিরুদ্ধে এই 46-47 পর্যন্ত তিনি লড়াই করে গেছেন। এবং কাদের নিয়ে উনি লড়াই করেছেন আপনারা বলুন? একেবারেই তো গরিব মানুষকে নিয়ে লড়াই করেছে। ওনার সঙ্গে তো মুসলিম লীগও সে অর্থে ছিল না। ব্রিটিশ ওনাকে পছন্দ করতো না, কারণ উনি সাম্রাজ্যবাদ বিরোধী বক্তব্য রাখতেন। কংগ্রেস ওনাকে পছন্দ করতো না, তার কারণ হচ্ছে উনি হিন্দুত্ববাদকে কাউন্টার করতেন, ধর্মীয় গোড়ামিকে কাউন্টার করতেন। এবং ওনার নিজের সংগঠন মুসলিম লীগও ওনাকে পছন্দ করতেন না, তার কারণ উনি কৃষক মজুরের কথা বলতেন বলে। উনি তো সাদুল্লাহকে প্রসঙ্গ অনেকবারই বলেছেন, যে সাদুল্লাহকে নিয়ে এত কথা বলা হয়, উনি তো বারবার বলতেন যে দেখো বরদুলের সঙ্গে সাদুল্লাহর কোনো তফাৎ নেই, শুধু তফাৎটা হচ্ছে টুপিতে। শোষণ যারা করে তার মধ্যে একই থাকে। উনি যখন এই জালিম আর মজলুম তত্ত্ব আনলেন, কখন থেকে উনি জালিম আর মজলুম তত্ত্ব আনলেন? সাদুল্লাহ তো চাননি যে বাংলার কৃষকরা সেখানে সেটেল করুক। উনি আন্দোলন করে এই জায়গাটা তৈরি করেছিলেন। লাইন প্রথা, শুনুন, বাঙালি কৃষক, বাঙালি মুসলমানদের গণভোটের একটা বড় অংশ মৌলানার পেছনে দাঁড়িয়েছিলেন। কেন দাঁড়িয়েছিল? তার কারণ তাদের অনেকে হাতি দিয়ে তাদের বাড়ি পর্যন্ত পুড়ে সমস্ত চাষিটা জমি সমস্ত ভেঙে ফেলা হয়েছিল। তারা তখন গান লিখেছিল, কবিতা লিখেছিল যে আমাদের হাতে পায়ে ধরলে আমরা আসামে থাকবো না। সেটা কেন থাকবে না? সেটা কিন্তু কোনো ওই দ্বিজাতি তত্ত্বের জায়গায় দাঁড়িয়ে নয়, সেটা একটা মুক্ত হাওয়ায় তারা শ্বাস নিতে পারবে বলে। এইটা মৌলানাকে বুঝতে হবে। মৌলানার ক্ষেত্রে মৌলানা সত্যিকারের অত বড় অসাম্প্রদায়িক নেতা। আমি জানি না, আপনারা এখানে অনেক শিক্ষিত প্রবীণ মানুষ আছেন, আপনারা আমার চেয়ে অনেক ভালো বলতে পারবেন। জীবন দিয়ে আপনাদের অনেক দেখা আছে অনেক কিছু। আমি শুধু কলকাতায় বসে হয়তো অতটা বুঝতে পারবো না, কিন্তু এটা তো ঠিকই উনি এত অসাম্প্রদায়িক চিন্তা তখন ভাবে করে দিয়েছিলেন। যদি গবেষণা বলেন, এখন নতুন নতুন অনেক তথ্য পাওয়া যাচ্ছে। তথ্যটা কীরকম পাওয়া যাচ্ছে? যে মৌলানা যখন আসামে ওই হামিদাবাদে সমস্ত স্কুল তৈরি করছেন, কলেজ তৈরি করছেন, সে কলেজ কিন্তু এখনও আছে। ওয়াকফ সম্পত্তি কিন্তু মৌলানার এখনও আছে, মৌলানার সেই রাস্তাও আছে। কেউ কেউ অ্যাসেম্বলিতে বাদ দেওয়ার চেষ্টা করছেন যে এই রাস্তা থেকে সরিয়ে দেওয়া হোক, মৌলানার নাম সরিয়ে দেওয়া হোক।
কিন্তু যাই হোক এখনও আছে, গোয়ালপাড়া ধুবড়িতে এখনও অনেক মানুষ স্মৃতিচারণ করেন মৌলানার জন্য। কিন্তু দুর্ভাগ্য যেটা, মৌলানা যখন চলে এলেন, দেখুন আসামের একটা বড় অংশের মানুষ কিন্তু তারা নিজেদের নতুন অসমিয়া বলে তারা দাবি করলেন। তারা কিন্তু বাঙালি, তারা নিজেরা বাঙালি, সেই জায়গাটাই তারা ভুলে গেলেন। তারা এখনও তারা কিন্তু আমার সঙ্গে বাংলায় কথা বলবে, আপনার সাথে কথা বলবেন, শাহিন ভাইয়ের সাথে কথা বলবে, কিন্তু যখনই টেলিভিশনে কেউ যদি ওই ক্যামেরা তাক করে তারা কিন্তু অসমিয়াতে শিফট করে। এই যে ভয়টা, এই ভয়টা কিন্তু মৌলানা চ্যালেঞ্জ ছুড়ে দিতেন বারবার। এখন মৌলানা যেহেতু নেই, এখন অনেকে অনেক কিছুভাবে ব্যবহৃত হচ্ছে বা ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। মৌলানা সরে আসাটা হচ্ছে সবচেয়ে বড় ব্যর্থতা। এই মৌলানা ধরুন ভাসানচর এবং হামিদাবাদের যে বাড়িতে থাকতেন, সে বাড়িতে যাওয়ার আমার সুযোগ হয়েছে। মৌলানা অদ্ভুতভাবে একটা তক্তপোষ, একটা বইয়ের আলমারি, আর একটা হচ্ছে ওই তখনকার সময়ের একটা ওই চোঙা, যেটা দিয়ে উনি গান শুনতেন রাত্রিবেলায়। সেই গানটা উনি গান শুনতেন। আর উনি কি বই পড়তেন আমি জিজ্ঞেস করেছিলাম। ওনার যে ওয়াকফের প্রেসিডেন্ট এই কিছুদিন আগে মারা গেছেন, তার 93 বছর বয়সে মারা গেছেন, বললেন যে তখন উনি তো আমাকে বলতেন যে আমি লেনিনও পড়ছি। আর উনি দেখেও এসছেন উনি লেনিন পড়ছে। এখন কথাটা হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু আপনি দেখবেন যে আপনাদের এই সিলেটের গোলাম মুর্তজার একটা বই আছে মৌলানাকে নিয়ে, আর সেখানে কিন্তু উনি বলছেন যে তুমি শুধু ঘুরে বেরিয়ে আর কবিতা লিখে সময় নষ্ট করো না। কবিতা লিখবে কিন্তু শৃঙ্খলিত হওয়া জীবনে, সাম্যবাদের কথা বলো তোমরা। এখন এই মৌলানাকে বলতে গেলে তখন গণভোটে তখন মৌলানার নামে একের পর এক কুচ্ছা রটানো হয়েছে। আপনারা এখনও নামাজের চর হয়ে রোমারি হয়ে যদি মানকাছড়ে যান, বলা হতো মানকাছড় হচ্ছে জঙ্গি মুসলমানদের ঘাঁটি। তা তো ছিল না। ওখানে স্বেচ্ছাসেবী বাহিনী, ভলেন্টিয়ার ফোর্স তারা ছিল এই ভোটের সময়। এবং এই যে গণভোটের যে অর্থ যোগান দেওয়ার ক্ষেত্রে উনি তো বলছেন টাঙ্গাইলের ওই শিল্পপতি ওই সাহেব তো লঞ্চ দিয়েছিলেন। তার যদি ওটা হিন্দু মুসলমান প্রশ্নই থাকতো তাহলে তো সাহেবকে উনি টাকা লঞ্চ দিয়ে সাহায্য করতেন না। এবং তার চেয়েও বড় কথা হচ্ছে, আসামে ওই সময় কিন্তু দেখুন, আসামে কিন্তু যখন এই ভোট হওয়ার প্রশ্ন আসছে, তখন জামাতে উলেমা হিন্দ একদিক কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে তারা কিন্তু এই সিলেট গণভোটে অন্তর্ভুক্তিটার বিরোধিতা করছে। এবং আসাম কংগ্রেস থেকে বারবার তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী যে বল্লভভাই প্যাটেলকে অনুরোধ করা হচ্ছে যে আপনি আরও সক্রিয় হন, আপনারা আরও সক্রিয় হন, কিন্তু তারা কিন্তু সক্রিয় হননি। তার কারণটা হচ্ছে মনে হয় কখনো কখনো তারাও চেয়েছেন বাঙালিদের একটা বড় অংশ দিকে চলে যাক। এবং দেখুন মৌলানা যখন শেষ বক্তৃতা আসামে উনি বললেন যে ওই আমাদের যখন জেলে যাওয়ার আগে আর কি, উনি তখন ওনাকে তো ঘিরে ফেলা হয়েছিল, ওনাকে গোটা পুলিশ গোয়েন্দা ঠিক করছিল যাতে তেজপুরের টাউন হলে উনি বক্তৃতা না দিতে পারেন। কিন্তু মৌলানা নিজেই একটা নৌকা চালিয়ে চলে গেছিলেন মাঝির ছদ্মবেশে, এবং সেই টাউন হলে উঠে বললেন ওই গোয়েন্দাদের সামনে, ওই পুলিশের সামনে, আমি মৌলানা ভাসানী, আপনারা আমাকে অ্যারেস্ট করবেন কিন্তু আমাকে বলতে দিতে হবে। এবং মৌলানা তখন বললেন, শেষ বক্তৃতাও কিন্তু মৌলানাও বলেছে যে উনি কিন্তু বারবার বলছেন যে লড়াই কিন্তু হচ্ছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই। ব্রিটিশ সাম্রাজ্যবাদকে দূর করলেও আমাদের সাম্য আসবে না যদি আমরা ঐক্যবদ্ধ থেকে আমরা আমাদের স্বপ্নটাকে এগিয়ে না নিয়ে যেতে পারি। এখন কথা হচ্ছে, আমার মনে হয় যে দীর্ঘ আলোচনা 9:30 অবধি বাজে, আর বোধহয় খুব বেশি বলাটা ঠিক হবে না। এখন আমি আরও একটা দিন দুটো দিন আছি আপনাদের এখানে। আমি হয়তো আনুষ্ঠানিক বক্তৃতা যদি আজকে শেষও করি, কেন আজকে আমার মনে হচ্ছে কেউ উসুসও করছেন, অনেক দূরে যেতে হবে। আর এটা বোধহয় ঠিক সত্যি না, আবহাওয়া ভালো না, কোনো অর্থে আবহাওয়াটা ভালো না। আমি বারবার এটা বলছি। আমি অনেক কিছু আরও হয়তো বলাটা আমার উচিত ছিল। মঙ্গলদয়ে যেখানে মৌলানা প্রথম আন্দোলন শুরু করেছিলেন, সেই মঙ্গলদয়ে কী করে যে বাঙালি অনুপ্রবেশের নামে ধোঁয়া তুলে নানান ঘটনা ঘটে যাচ্ছে, 50 সালে কি করা হয়েছিল, এগুলো অনেক কথা বলা যেতে পারে আর কি, কিন্তু সে বলাটা আমার পক্ষেও ঠিক না।
হয়তো আপনাদের পক্ষেও ঠিক না, আর অনেকের ধৈর্যচ্যুতি আমি ঘটিয়ে দিয়েছি। আমি সবাইকে কি বলবো সালাম জানাই, সবাইকে ভালোবাসা জানাই, এবং আপনারা যে আমাকে সত্যি কথা এরকম, আমি ধরুন একজন ফিল্ম মেকার হিসেবে, একজন লেখক হিসেবে তো নিশ্চয়ই অনেক স্বীকৃতি নানান দেশে বিদেশে আমি পেয়েছি, কিন্তু এই যে সাধারণ মানুষ যেভাবে আমাকে ডাকেন, সাধারণ মানুষ যেভাবে আমার কথা শোনেন, শুনতে ভালোবাসেন, সেই জুলাই আন্দোলনে যদি কেউ কেউ এখানে থাকেন তারাও কেউ কেউ হয়তো জানবেন যে আমি কিন্তু মানে চেষ্টা করেছি অন্তত ইতিহাসের সত্যতা। দেখুন, আমি কোনো বায়াস হওয়ার কথাই না আমার, আমি ইতিহাসের একজন তন্নিষ্ঠ পাঠক। আপনি এইটুকু বলতে পারেন, ইতিহাসের দিকে আমারও মনে হয়েছে যে মৌলানাকে মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। মৌলানাকে মুছে দেওয়ার পেছনের কারণটা কিন্তু আমি বললাম, আপনারা যেটা বলছেন সেটা তো নিশ্চিত, কিন্তু পাশাপাশি যেটা হচ্ছে মৌলানা হচ্ছেন গণমানুষের নেতা। এই গণমানুষ যদি জেগে ওঠে তাহলে অনেকেরই ভিতে কাঁপন ধরবে, হৃদয়ে তো কাঁপন ধরবেই। ফলে সেই কারণে কিন্তু মৌলানাকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। আমি বারবার নতুন যারা জেনারেশন, নতুন প্রজন্মকে বলবো, রাজনৈতিক ডিসকোর্স পাল্টাচ্ছে, রাজনৈতিক ডিসকোর্সে নতুন অনেক শব্দ আসছে, অনেক তত্ত্ব আসছে, অনেক দর্শন আসছে। সেই জায়গায় দাঁড়িয়ে মৌলানাকে চর্চা করলে মৌলানা আজকে সত্যিকারের আফ্রো এশিয়া, লাতিন আমেরিকান একটা গুরুত্বপূর্ণ রাজনীতিক নেতা হিসেবে থাকবেন, বেঁচে থাকবেন তিনি। যুগ যুগ জিও তুমি মৌলানা ভাসানী। ধন্যবাদ জনাব সৌমিত্র দস্তিদার। দাদা, আপনার জন্য আমাদের ভাসানী ফাউন্ডেশন এবং আজকের উপস্থিতির পক্ষ থেকে ভালোবাসা। আজকে যারা এখানে এসেছেন আমরা সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনুষ্ঠানের পরে হালকা একটু আপনাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা আছে, আপনারা দয়া করে এটা গ্রহণ করে আমাদেরকে কৃতার্থ করবেন। এখন আমাদের প্রধান অতিথিকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করার জন্য আমি আমাদের সিলেটের ভাসানী ফাউন্ডেশন এবং আজকে যারা ভাসানী ফাউন্ডেশনের সভাপতি জনাব এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহিন ও আজকে যারা আছেন সবাইকে বিনীতভাবে অনুরোধ করব। আচ্ছা, তার আগে আমি আর দুটো কথা বলে নিই, যদি আপনারা আমাকে অনুমতি দেন। সেটা হচ্ছে আর কিছুই না, যে এই যে মৌলানা ভাসানী ফাউন্ডেশন ঢাকাতেও একাধিক আছে, সন্তোষেও আছে, গোটা পৃথিবী জুড়ে আছে। এইটা যদি চেষ্টা করা যায় কোথাও একটা এক ছাতের নিচে মানে আনানো যায়, আমার মনে হয় তাহলে ভাসানী চর্চা অনেক গুরুত্ব পাবে। এক, আর দ্বিতীয় হচ্ছে কলকাতাতে শুধু আমি বই লিখেছি এটা বলাও ঠিক, আমার স্ত্রী অধ্যাপক বর্ণালী ঘোষ দস্তিদার, তিনিও মৌলানা মুরিদ বলা যেতে পারে। আমরা দুজনেই কিন্তু আলাদা আলাদা করে বই লিখেছি এবং আমরা চর্চাটা জারি রেখেছি আর কি। ধন্যবাদ আপনাদের। আপনারা যারা এসেছেন দয়া করে খাতায় সিগনেচার দিয়ে যাবেন যাতে পরবর্তী সবাই আপনাদেরকে দাওয়াত দিতে পারি। এখন সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন জনাব ভাসানী ফাউন্ডেশন সিলেটের সভাপতি জনাব এমাদুল্লাহ শহীদুল ইসলামের নেতৃত্বে আজকের সভাপতি সহ অন্যান্য সবাই। এবারে ধন্যবাদ সবাইকে। এবারে মেয়র সিলেটের সাবেক মেয়র জনাব আরিফুল হক সাহেব আমাদের আজকের অনুষ্ঠান এবং আজকের এই প্রধান অতিথির ব্যাপারে অনেক খোঁজ খবর নিয়েছেন। আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে ওনাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ওনার ব্যস্ততা থাকার কারণে উনি হয়তো উনি এসেছিলেন কিন্তু খোঁজ নিয়েছেন, উনি আমার হোটেলে গিয়ে খোঁজ করেছেন। উনি ঢাকায় ওনার কি দলীয় কি একটা মিটিং ছিল, গুরুত্বপূর্ণ সভা, সেটা বন্ধ করে দিয়ে মানে তারা অন্যরা চালিয়েছে, উনি চলে এসছেন। উনিও আমায় চিনতেন না, কিন্তু যে কোনো কারণে হোক নানান সূত্রে উনি আমাকে পেয়ে উনি হোটেলে চলে এসে, এবং শাহিন ভাই একটা হোটেল ঠিক করেছিল, সেটা বলেন শাহিন আমার সহপাঠী, আমি ওকে ধমকে দেবো, আপনি আমার অতিথি বলে একটি ভালো হোটেলে গাড়ি রেখে আমাকে সিলেট ঘোরার একটা জায়গাও তৈরি করে দিয়েছে। আমিও কৃতজ্ঞতার ক্ষেত্রে ধন্যবাদ। আর আমার দুই বন্ধু অনেক এসছে ঢাকা থেকে, আর আহমেদ ইয়াসিন কোথায় গেল, সে
সেই তরুণ আহমেদ ইয়াসিনের সাথেও আমার ওই জুলাই থেকেই নানান সূত্রে পরিচয়, এবং ও আমাকে সিলেটে আনার পেছনে ওরও একটা ভূমিকা আছে। আর শাহিন ভাই তো আছেই, হেলাল ভাইয়ের কথা হলো আর কি, মুফাত চৌধুরী আমার ঢাকার বন্ধু, সিলেটের বন্ধু, এমনকি মুস্তফা আলী সাহেবের ভাইপো, এখন তিনি বিদেশে থাকেন, তিনিও খোঁজ পেয়েছেন আমি সিলেটে। তিনি বললেন যে আপনি গিয়ে ওই সাহিত্য সভায় যাবেন, যে আমার চাচার একটা অভিভাষণ আছে বাংলা ভাষা 48 সালেই কত গুরুত্বপূর্ণ তা নিয়ে, সেটা আপনি দেখে আসবেন। তো আমি সেই জন্য আলাদা করে না, সবাইকে আবার ধন্যবাদ দিচ্ছি, আমি তুলে দিলাম ওটাতে। আচ্ছা, আমাদের আপনারা যারা এসেছেন খাতায় দস্তখত দিয়ে যাবেন, আর নাস্তা আছে একটু আপনারা গ্রহণ করে আমাদেরকে ধন্যবাদ, আমাদেরকে কৃতজ্ঞতা আছে আবদ্ধ করবেন। আপনারা জানেন যে প্রেস কাভারেজ আছে, আমরা অনুষ্ঠানটা এখন সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপন করব। ধন্যবাদ। নাস্তা দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের এই সিলেটের আমি বলবো যে সাম্প্রতিক কালের একটা অত্যন্ত উল্লেখযোগ্য দিন, এবং আজকে আমরা যেভাবে এখানে সবাই সমবেত হয়েছি এবং আমাদের মেহমান যিনি এখানে এসছেন তিনি আমাদেরকে যেভাবে মৌলানা ভাসানী সম্পর্কে আমাদের সামনে তুলে ধরেছেন, ইদানিংকালে তো আমি দেখি মৌলানা ভাসানীর নামই নাই, মাঝখানে বই একবার ছিল, তারপরে আবার বাদ দেওয়া হয়েছে। তো আমরা আসলে আমরা একটা কৃতজ্ঞ জাতি যদি বলি তাইলে ভুল বলা হবে না। তো যাই হোক, ইতিহাসের ধারায় আবার মৌলানা ভাসানী আমি বলবো যে সশক্তিতে আবির্ভূত হবেন। আজকে সেটা উদ্বোধন হলো, আমাদের ভাই যিনি এসছেন কলকাতা থেকে তিনিই করে গেলেন। আমরা ভাসানী চর্চাকে আরও বাড়াবো, শক্তিশালী করব, এবং ঘরে ঘরে মৌলানা ভাসানীর যে মজলুম মানুষের মুক্তির যে কথাটা, মজলুম জননেতা বলা হতো তাকে, সেই বাণী, সেই আবেদনটাকে আমরা পৌঁছাবার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে আপনারা দীর্ঘক্ষণ ধরে এখানে উপস্থিত থেকেছেন এবং ধৈর্য সহকারে আমাদের এখানকার বক্তব্য শুনেছেন। সামান্য একটু আপ্যায়নের ব্যবস্থা আছে, সেটা